হ্যাঁ আলামিন ভাই। আলামিন ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভালো আছেন? হ্যালো। 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 ভাই কথা শোনা যাবে? কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, দেখেন তো আপনার মাইক্রোফোন অফ করা নাকি? হ্যাঁ, কিন্তু আপনার মাইক্রোফোনের ভয়েসটা পাচ্ছি না আমি। আপনার মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা, হ্যাঁ। আপনার ভয়েস কিন্তু পাচ্ছি না আলামিন ভাই। হ্যাঁ, বোর্ড ঠিক আছে। আর একটু কাছে নিতে পারেন। হ্যালো। আলামিন ভাই কথা বলেন তো। আপনার কথা শুনতে পাই না তো ভাই। হ্যালো। আলামিন ভাই, আলামিন ভাই, এই যে দেখেন, এই যে দেখেন, এটা এটা মাইক্রোফোনটা, মাইক্রোফোনটা 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 নিচে আছে নিচে আছে দেখেন, দেখেন, ওইটা দেখেন ওইটা লাল দেখেন কালার লাল করা কালার করা নাকি? নাকি? হ্যাঁ, মুভ হ্যাঁ, করে মুভ রাখতে। করে রাখছেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান একটু 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 একটু। একটু। হ্যাঁ, এখন হ্যাঁ, বলেন। এখন বলেন। আপনি কি কথা শুনতে পাচ্ছেন আমার? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যাঁ, আছে। আচ্ছা ফাইন, একটু আপনি সেটআপটা দেখেন। হ্যাঁ হ্যাঁ, বোর্ডে একটু লেখেন, বোর্ডে একটু লেখেন। অনেক সাদা হয়ে গেছে, অনেক সাদা। ব্লার হয়ে গেছে। হ্যাঁ, অনেক ব্রান। ঠিক আছে, এখন ঠিক এখন আছে। এখন ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আবার আলো চলে আসলো। হ্যাঁ ঠিক আছে, এখন ঠিক আছে, দেখি। এখন দেখেন এখন ঠিক আছে। ভাই, এটা প্রফেশনাল ক্যামেরা না। এখানে একটা সমস্যা হচ্ছে, ধরে নেন আপনার ওই যে অটো ফোকাস হয় তো,
সো ফোকাস করতে করতে মাঝখানে হয়তো কিছুটা সময় ব্লার হবে, কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যাবে, এই সমস্যাটা এখানে হবে। দরকার আটটু কাছে নেন ক্যামেরাটা, আটটু। হ্যাঁ হ্যাঁ, দেখেন এখন। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। লেখা কি স্পষ্ট বোঝা যায়? হ্যাঁ, লেখা আমি মোবাইলে দেখতেছি, একটু বেশি আলো হয়ে গেছে তো বোর্ডটাতে উপরে মানে একটু সাদা হয়ে যায় আর কি। কোন অংশটা সাদা হয়ে গেছে এটা বলে দেন, আমি ওই অংশটাতে লিখবো না। আপনার মানে পুরো বোর্ডটা একটু বেশি সাদা হয়ে গেছে। লেখা কি বোঝা যাচ্ছে? লেখা মানে যখন আপনার একটু কালো কালো থাকে তখন বোঝা যায়, যখন একেবারে পুরো ব্রাইট হয়ে যায় তখন বোঝা যায় না আর কি। আচ্ছা, এখন ঠিক এখন আছে। দেখেন, হ্যাঁ এখন ঠিক আছে। এখন বেশি লাইটও হয়ে যাবে না, ব্রাইটও হয়ে যাবে না। না এখন ঠিক আছে। ঠিক আছে তো? এখন ঠিক আছে। আচ্ছা, আর আপনার ক্লাস ডিউরেশন কতক্ষণ? আপনি যতক্ষণ নিতে পারেন, 1 ঘন্টা দেই, 1 ঘন্টা, কিন্তু ওই 1 ঘন্টা 10-15 মিনিট হয়ে যায় আর কি। বুঝতে পারছি। আর ঠিক আছে। আপনার মানে ইয়া কেটে যাওয়ার তো কোনো চান্স নাই? না না না, আজকে পেট ভার্সন নিয়ে কালকে বৃহস্পতিবারে আমার 2 ঘন্টা লাগছে এটা নিতে। আচ্ছা, যাক ল্যাপটপ ভালো। নিয়ে যে বইসা থাইকা তারপরে করাই নিয়ে তারপরে আসছি। ওই যে জেমি বুঝতে ভাই পারছি। কি করতো আপনার জানেন? জেমি ভাই তো হুম ওই যে কাইটা যায় 40 মিনিট পরে আবার ঢুকতো, হুম হুম, বুঝছেন? বুঝতে পারছি। গেলে হাইড ভিডিও গ্যালারি। তা এখনো তো আসে নাই। হ্যাঁ, স্টুডেন্ট 4 জন আসছে, সময় আছে তো? 4 জন আসছে, আমি জয়েন দিব। আচ্ছা, আমি হ্যাঁ আপনি অবশ্যই আরো জয়েন দিবেন, 7 তাদের মিনিট সাথে পরে হালকা ঢুকতে পাতলা কথা পারবেন। বলতে। এখন কটা বাজে? হ্যাঁ আমি এখন আমি 23 হচ্ছে বাজে। 7 মিনিট, হ্যাঁ 7 মিনিট পরেই ঢুকি। আচ্ছা আপনি আচ্ছা। হচ্ছে পোলাপানের সাথে একটু কথাবার্তা বইলে নেন, ওরা আসতে থাকুক, আচ্ছা হ্যাঁ? আপনি আপনি তাহলেই করেন, ভিডিওটা অফলাইন করে রাখতে পারেন। না সমস্যা নাই, ওরা এসে বোর্ডটা দেখলো, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অন করে দিই এদের। ও, ওকে। হ্যালো 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 কথা কোনা দেখুন স্যার এসে
এশা আক্তার কেমন আছো? এশা কেমন আছো? হুম। কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। বাঁধন হ্যাঁ বলেন ভাইয়া। কেমন আছো? এই তো ভালো আছি। আজকে তোমাদের ম্যাথের একটা বস টিচার দিছি। টিচার আজকে কি টিচার চেঞ্জ হয়েছে ম্যাথের? আজকে ম্যাথের যে বস টিচার উনি এতদিন সময় পাই নাই, আজকে থেকে সময় পাইছে, বুঝছো? মানে বুঝছি আলামিন না। ভাই বুয়েট। ও বুয়েটের। হ্যাঁ, কারণ তোমাদের তো ম্যাক্সিমাম ডাক্তার হলো বুয়েটে পাঠানোর জন্য রেডি করি। বুঝি নাই। তোমাদের ডাক্তার বানানোর জন্য আর ইঞ্জিনিয়ার বানানোর জন্য তো বুয়েট আর মেডিকেল টিচার দিয়ে ক্লাস নেয়, ও তাই। বুঝছো? হ্যাঁ বুঝতে পারছি। কই সবাই আসে না কেন আজকে? এত তাড়াতাড়ি আসে না কেন? আজকে তোমাদের পেইড ভার্সন তো, আজকে আর কাটবে না। কয়দিন খুব কষ্ট দিছি তোমাদের। আজকে কয় মিনিটে? আজকে একবারে 24 ঘন্টা নন স্টপ। ননস্টপ যতক্ষণ চাবো ততক্ষণ। যতক্ষণ চাবো ততক্ষণ। যতক্ষণ টিচার রাখে আর কি। এই দেখো তো, বোর্ডটা ক্লিয়ার দেখতে পাও? হ্যাঁ ভাইয়া বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আর ছেলে মেয়েরা কি ওই আইডিতে বসে রইছে? তাইয়া তাবাসসুম, বাঁধন আসছে, এশা আক্তার আসছে, মুনতাসিরুল মুমিন, মুয়াজ কই?
জি আলামিন ভাই, শুরু করবেন? বলতেছি শুরু করে দেবেন? আলামিন ভাই শুরু করে দেবেন? হ্যাঁ, শুরু করা যায়। হ্যাঁ শুরু করে দিতে পারেন। না, আপনার স্টুডেন্ট কি আরো আসার আছে কিনা সেটা একটু জানার দরকার আছে। টিটু ভাই, হ্যাঁ আপনার স্টুডেন্ট কি আরো আসার আছে? আরো আসবে। এখন তো আমি 4 জনকে দেখতেছি। না 9 জন চলে আসছে, 9 জন চলে আসছে। 11 জন চলে আসছে। ওকে ফাইন, বাট আমার এখানে জানি না, স্টুডেন্টদের খুব মজার মজার নাম দেখতেছি আমি। হ্যাঁ, গ্যালাক্সি J7 ডিও, আমি তারপরে যেমন কিছু হচ্ছে কিছু মেসেজ পাঠিয়ে দিচ্ছি, নতুন আইডি এবারে আইডি চেঞ্জ করলাম তো আজকে, আচ্ছা বুঝতে পারছি। এই না, কারণে আর কি। একজন আছে হ্যাঁ একটু আজকে একটু Oppo কষ্ট হবে, 1201। তারপরে আর কষ্ট হবে না। আমি আবার এই যে মেসেজ সেন্ড করতেছি, বাঁধন মজুমদার আসছে, বাঁধন মজুমদার ভাইয়া আসি, আছে। চিন্তা নাই। হ্যাঁ বাঁধন আছি। মজুমদার আছে, আব্দুল্লাহ মামুন, বাঁধন মজুমদার আছিস, আব্দুল্লাহ মামুন, আব্দুল্লাহ মামুনের মেসেজটা দিয়ে দিন। মাই গড, টিটু ভাই, টিটু ভাই কথা শোনা যায় কি? আলামিন ভাই আপনি শুরু করে হ্যাঁ। দেন, এই যে ওরা চলে আসছে আরো 2 জন। হ্যাঁ আচ্ছা আপনি শুরু করে দেন। আচ্ছা, আমি শুরু করে দিচ্ছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি একটু জানতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, আমি যেখানে হচ্ছে সানরাইজ কোচিং সেন্টার ম্যাথ ক্লাস লিখছি, এইটা কি ঠিকঠাক দেখা যাচ্ছে নাকি মিরর ইমেজ দেখা যাচ্ছে, উল্টা দেখা যাচ্ছে নাকি? ভাইয়া সঠিকভাবেই দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আমরা শুরু করতেছি। আমি একটু পরিচিত হয়ে নিই আপনাদের সাথে। এইখানে হচ্ছে আমি এক এক করে দেখতেছি, আমার প্রথমে একজন সম্পর্কে জানতে খুব ইচ্ছা করতেছে। আচ্ছা, Oppo 1201 নামে কি আছিস? অপ্পু না, ওরে বলছি নাম লিখতে, ওর নাম লেখে নাই এখন আর। আচ্ছা, যাই হোক, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। আহ, আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এখন আসলে আমাকে দেখা যায় কিনা? এখন দেখা যায় কি আমাকে? হ্যাঁ 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 এখন আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ওকে ফাইন। আমি এক এক করে একটু পরিচিত হয়ে নেই। আহনাফ নামে একজন আছেন, জি আওয়াজ ভাইয়া, দিয়ে। জি শুনতে জি পাচ্ছেন আপনি আমার কথা? জি ভাইয়া।
আচ্ছা ভাই, আহ লেখা ঠিক মতো দেখা যায়? ভাই আমার এখানে আপনার ভিডিও স্টাক হয়ে আছে, মানে আপনার ভিডিও স্ট্যাক। মানে ভিডিও স্টপ হয়ে আছে? জি ভাই। এই ভিডিও হ্যাং হয়ে আছে আপনার। আচ্ছা, এটার একটা কারণ আছে, আমি বলতেছি, আমি একটু পরে বলতেছি। এটার একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমি আসলে নামগুলা দেখতেছি, তো নাম দেখার সময় আমি যখন ক্লোজ করে দিব তখন এটা আবার ঠিক হয়ে যাবে। আহনাফ, কথা শোনা যাচ্ছে ঠিক মতো ভাইয়া না? জি ভাই, কথা স্পষ্ট। কথা শোনা ওকে যাচ্ছে। ফাইন। আহনাফের ইয়ে কোথায়, স্কুল কোথায় ছিল আহনাফ? হ্যাঁ, মণিপুর উচ্চ বিদ্যালয় ব্রাঞ্চ 2 ইব্রাহিমপুর। বুঝতে পারছি, বুঝতে পারছি। আলফি নামে একজনকে দেখতেছি, আলফি আছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি আর পিছনের দিকে নামে যাচ্ছি না। আমি না মানে সবাইকে কথা বলতে একটু নিষেধ করব। সবাই কথা বলবেন না, আপনারা সবাই মিউট করে রাখবেন। একজন কথা বলেন, বেটার হচ্ছে আহনাফ যেহেতু প্রথমে আসেন, আপনি আহনাফ কথা বলেন। মানে আমার একটু রেসপন্স দরকার ক্লাসের মধ্যে, যে আমি আপনাকে যে জিনিসটা বুঝাইছি আপনি কি সেই জিনিসটা বুঝতে পারছেন নাকি পারেন না। সো আমি সবার তরফ থেকে আহনাফকে একটু রেসপন্স দিতে বলবো, বাকি সবাই একটু চুপ থাকি, কারণ ক্লাসের ভিতরে এটা তো বোঝার কথা। আপনি যদি হচ্ছে চুপ না থাকেন তাহলে দেখা যাবে যে যদি কারোর প্রশ্ন থেকে থাকে, আবারও বলতেছি, যদি কারোর প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা প্রশ্ন করতে চান এরকম একটা অনুমতি নিয়ে আপনি অবশ্যই প্রশ্ন করবেন। কিন্তু কোনো কিছু না বুঝতে পারলে আমি আহনাফের কাছ থেকে রেসপন্স নিব। আহনাফ যদি রেসপন্স দেয় ওকে, তাহলে আমি ধরে নিব যে আপনারা বুঝতে পারছেন। কিন্তু যদি আহনাফের রেসপন্সের পরেও কারোর সমস্যা থেকে থাকে, সেটা অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আপনারা, যে ভাইয়া আমার একটু সমস্যা ছিল। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। ওকে, কথা কি বুঝতে পারছি সবাই? একটু আওয়াজ দেই, সবাই মিলে একসাথে আওয়াজ দেই এখন। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। বুঝতে পারছি। ওকে ফাইন, ঠিক আছে। আহনাফ, হ্যাঁ টিপু ভাই, আচ্ছা আপনারা কোন টপিকে ক্লাস এই তো করতেছেন? আড়াইটায় শুরু হয়ে গেছে। আগেরটা হ্যাঁ, আগের আইডিতে আপনি ওই যে 4-3 যেটা ওটা পান নাই, টিপু মানে ভাই, প্রথমে যেটা খোলা ছিল ওইটা আর কি। টিটু ভাই, হ্যাঁ প্রথম। আচ্ছা জি ভাইয়া। আচ্ছা, শুনতে পাচ্ছি ভাইয়া। জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ভাই, আমাকে একটু বলেন তো ভাইয়া, ছিল দুই একটা, এই জন্য আমি ভাইয়া বলতে পারবো চ্যাপ্টার না। আলফি কি 3.2, জিজ্ঞাসা করতে পারেন স্যার। চ্যাপ্টার 3.2, চ্যাপ্টার হচ্ছে 2.2। 3.2, 3.2। আচ্ছা, তার মানে আপনারা হচ্ছে সরলরেখা পড়তেছিলেন, তাই তো? জি ভাইয়া, এই চারটা টাইপ পড়া হয়েছিল। চারটা না, আপনি সরি কে 5টা। বলতেছেন? মুহিত আপনি মুহিত কে মুহিত বলতেছেন একটু? মুহিত। আহনাফ, তাহলে আপনি একটু চুপ থাকেন, মুহিত কথা বলুন, কারণ মুহিতের আগের ক্লাস আচ্ছা সম্পর্কে ভাইয়া। ধারণা আছে। যাই হোক, সমস্যা নাই। আমি একেবারে নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। দেখেন, আমি আপনাদের হচ্ছে ক্লাস লেকচারটা এরকম ভাবে সাজানোর চেষ্টা করতেছি, আমরা পরবর্তীতে যখন ইন্টারমিডিয়েট পড়তে যাব বা ক্লাসে যখন কলেজে যখন ক্লাস করতে যাব, তখন আমরা সবাই কম বেশি নতুন নতুন টপিকের সাথে পরিচিত হব। এখন এই যে নতুন নতুন টপিকের সাথে আমরা পরিচিত হচ্ছি, তখন যেটা হচ্ছে কি, কিছু কিছু ধারণা আপনাদের আগের থেকেই থাকা উচিত ছিল, যে ধারণাগুলো আপনি হচ্ছে এসএসসি তে যদি ঠিকঠাক মতো ক্লিয়ার করে আসেন সেটা খুবই ভালো কথা। যদি সিলেবাসটা হচ্ছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুইটা পার্টে বিভক্ত করা আছে। সো যদিও কিছু কিছু জিনিস আমরা ফার্স্ট মানে ম্যাক্সিমাম জিনিসপত্র আমরা ফার্স্ট ইয়ারের দিকে আসলে ফার্স্ট পার্টের অংশগুলোই পড়বো, কিন্তু ফার্স্ট পার্টের কিছু কিছু অংশ পড়তে গেলে আমাদের সেকেন্ড পার্টের একটা অংশের ধারণা থাকতে হয়। এবং এই ধারণাটা আপনারা কম বেশি সবাই পড়ে আসছেন অলরেডি, ইয়া থেকে কি বলা যায় 19-এ পড়ে আসছেন, এটা সম্পর্কে আপনাদের হালকা ধারণা আছে। আমি সেই টপিকের উপরেই আজকে ক্লাস নিব, যেটাতে আপনাদের পরবর্তীতে ক্লাসগুলো করতে সুবিধা হবে বা আপনাদেরকে গুছায় নিতে একটু সুবিধা হবে। এই জন্য আমি এই টপিকের উপরে ক্লাস শুরু করতে চাই। আমরা আজকে পড়বো হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা আজকে পড়বো বাস্তব সংখ্যা, যেটা আপনাদের সিলেবাসে ম্যাথমেটিক্স এর হচ্ছে প্রথম অধ্যায়ে আছে, অবশ্যই দ্বিতীয় পত্রের, প্রথম পত্রে না, প্রথম অধ্যায় অবশ্যই দ্বিতীয় পত্র। আহনাফ, বোঝা গেছে? জি ভাইয়া। ওকে ফাইন।
আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চাই সেটার নাম হচ্ছে স্বীকার্য। খুবই ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে স্বীকার্য। আমি আহনাফের কাছে জানতে চাচ্ছি, আহনাফ, স্বীকার্য সম্পর্কে কি আপনার ধারণা আছে? না ভাইয়া। মানে এমনি আপনি কখনোই স্বীকার্য পড়েন নাই? না ভাইয়া, আসলে পড়া হয়নি। বান্দরের বান্দর, যাই হোক সমস্যা নেই। একটু খেয়াল করে দেখি তো, আমরা কি 9-10 যে জ্যামিতি বইটা পড়ছিলাম, এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি জ্যামিতি যে পার্টটা ছিল সেটা কিন্তু আমাদের ইউক্লিডিয়ান জিওমেট্রি নামে একটা অংশ ছিল। সো আমি জানি না তোরা ঠিকঠাক মতো পড়াশোনা করছিস কিনা, খুব সম্ভবত আমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়ে জ্যামিতির শুরুর দিকে কিছু স্বীকার্য ছিল। এখন অনেকেই হয়তো বা জানি না, যদি আমি আহনাফকে প্রশ্ন করি, আহনাফ বলতো এইরকম কিছু পড়ছিস কিনা যে আর তুই হচ্ছে একটা বিন্দু আছে, বিন্দুর ধরে নে হচ্ছে দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, এরকম কিছু পড়ছিলি তুই 9-10? ভাইয়া পড়ছি ভাইয়া, এখন জিজ্ঞাসা করে অপমান ভাইয়া। কি বললি? পড়ছিলাম ভাইয়া, বাট মনে আসতেছে না ভাইয়া। আচ্ছা, তোর কিছু চিন্তা করার দরকার নেই যে ভাইয়া আমাকে জিজ্ঞাসা করতেছেন, বাকিদের অবস্থা তো আমার থেকে খারাপ হতে পারে। একদম চিন্তা করার দরকার নেই। আমি সবগুলা কথাই আমার মতো করে গুছাই বলবো এবং তোকে আমি যে সব জিনিসপত্র বলা দরকার আমি সেটা বলবো। আমি তোকে একটা উদাহরণ দিই। ধরে নে, স্বীকার্য বলতে আমরা কি বুঝি? স্বীকার্য বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমি সরাসরি প্রমাণ করা ছাড়াই ধরে নিচ্ছি, যেটাকে আমি কখনো প্রমাণ করি নাই কিন্তু আমি সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি, এইটাকে আমরা স্বীকার্য বলি। সহজ কথা, প্রমাণ করা ছাড়াই, থিওরিটিক্যালি বলেন, ম্যাথমেটিক্যালি বলেন, জিনিসটাকে আসলে প্রমাণ করা ছাড়াই আপনি সত্য বলে ধরে নিচ্ছেন, এইটার নাম হচ্ছে স্বীকার্য। কথাটা কি বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি তোকে খুব সিম্পল একটা আইডিয়া দিই যে স্বীকার্য বলতে আমরা কি বুঝি। ধরে নে আমরা 9-10 এর জ্যামিতি বইতে এই ধারণাটা কম বেশি সবাই রাখি যে 9-10 এর জ্যামিতি বইতে এরকম একটা কথা ছিল যে একটা বিন্দু সম্পর্কে একটা কথা বলা ছিল, বিন্দুটা হচ্ছে যার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, মানে যার কিছুই নাই। সহজ কথা, যার কিছুই নাই, যার শুধুমাত্র অবস্থান আছে, সেটাকে আমরা বিন্দু। বিন্দু সম্পর্কে ধারণা হচ্ছে যার কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, এই 3টা প্যারামিটার নাই, কিন্তু তার অবস্থান আছে। আনাফ, এমনি চিন্তা করতে পারিস যে মানে ধরে নে যার দৈর্ঘ্যও নাই, প্রস্থও নাই, উচ্চতাও নাই, তার আবার অবস্থান থাকে কেমনি? আসলে ভাইয়া মানে আমি যদি তার দৈর্ঘ্যও না পাই, হ্যাঁ কথা শুন ভালো করে, আমি যদি তার দৈর্ঘ্যও না পাই, আমি যদি তার প্রস্থও না পাই, আমি যদি তার উচ্চতাও না পাই, তাইলেও কিন্তু তার অবস্থানটা আমার দৃষ্টিকোণ থেকে, মানে আমি কমন সেন্সের জায়গা থেকে এটা চিন্তা করতে পারি যে না, দৈর্ঘ্য যদি না থাকে, প্রস্থ যদি না থাকে, তাহলে তার অবস্থানটা থাকে কিভাবে? যেমন তোকে খুব আরেকটা সহজ উদাহরণ দিই। ধরে নে, এই যে আমি আমার চোখের সামনে দেখ অনেকগুলো অক্সিজেন কণা দেখতে পাচ্ছি, অনেকগুলো কার্বন ডাই অক্সাইড কণা দেখতে পাচ্ছি, তুই কি দেখতে পাচ্ছিস? না ভাইয়া। এটা কি বুঝতে পারছিস যে মানে আমরা সিম্পলি যদি এটা চিন্তা করি যে আমার চোখের সামনে অনেকগুলো অক্সিজেন কণা দেখা যাচ্ছে, আসলেই তো অক্সিজেন কণা এক্সিস্ট করে, এটা তো আছে, নাই তো এমনটা আছে না ভাইয়া? জি ভাইয়া আছে। আছে, কিন্তু তার কিন্তু অবশ্যই একটা ব্যাসার্ধ আছে, যেহেতু আমরা ধরে নেই যে অক্সিজেন কণার একটা নির্দিষ্ট পরিমাণ ব্যাসার্ধ আছে, পরমাণুর একটা নির্দিষ্ট আকার আছে, তাহলে আমরা বলতে পারি এই পরমাণুগুলা নির্দিষ্ট আকার আছে, দ্যাট মিন্স তাদের দৈর্ঘ্য আছে, আমরা প্রস্থও চিন্তা করতে পারি, আমরা তার উচ্চতাও চিন্তা করতে পারি। খেয়াল করে দেখ, আমার দৈর্ঘ্য আছে অক্সিজেন কণার, প্রস্থ আছে, উচ্চতাও আছে, কিন্তু তারপরও না আমি সেটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু চিন্তা করে দেখতো, যা কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তারে তুই কিভাবে দেখবি? ব্যাপারটা কি বুঝতে পারছিস? জি ভাইয়া বুঝাচ্ছি। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি দাঁড়ায় জানিস? ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে যে যার কিছুই নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, তারপরও তার অবস্থানটাকে আমরা ধরে নিচ্ছি, যদিও আমার চিন্তার জায়গা থেকে সেটা হয়তোবা সম্ভব নাও হইতে পারে, কিন্তু আমি যদি ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়তে যাই, আমি যদি জ্যামিতি সম্পর্কে পড়াশোনা করতে চাই, তাহলে এই অংশটুকুকে আমাকে মেনে নিতেই হবে। যেহেতু ইউক্লিড এই জিনিসটাকে স্বীকার্য বা সত্য কথা সত্য হিসাবে ধরে নিছে বা সত্য হিসাবে ধরে নিছে, যেহেতু আমি এটাকে অবশ্যই আমার যদি ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়তে হয়, আমাকে এটা সত্য বলে ধরে নিতে হবে। বুঝছি না বুঝি নাই? বুঝেছি ভাইয়া। এটাকে আমরা স্বীকার্য বলি, যে বিন্দু সম্পর্কে আমি কিছুই জানি না, কিন্তু আমি বিন্দু যেহেতু আমার দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, কিন্তু তার অবস্থান আছে, এই জিনিসটা আমি
প্রমাণ করতে পারি নাই কিন্তু আমি মেনে নিছি জিনিসটা, এটাকে আমরা আসলে স্বীকার্য বলি। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই ক্লিয়ার। ওকে ফাইন। ধরে নে আমি যদি তোকে বলি এরকম একটা সরলরেখা আছে, এই সরলরেখার কি বলা হয় জানিস? সরলরেখার দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থও নাই উচ্চতা নাই। এটাও আমার জ্যামিতির একটা অংশ ছিল। যাই হোক এইটা নিয়ে আমরা কথা না বলি। তোকে স্বীকার্যটা আরেকটু ক্লিয়ার করার জন্য ধরে নে আমি তোকে খুব ছোট একটা কথা বলতেছি। কথাটা কি জানিস? তুই কখনো ক্রিকেট খেলছিস না ভাইয়া? শর্ট পিচে ক্রিকেট খেলছিস? জি ভাই খেলছি। আচ্ছা ফাইন। আমরা যেমন গ্রামের ভিতরে ক্রিকেট খেলি, যখন শর্ট পিচ ক্রিকেট খেলি, আমাদের ধরে নে গ্রামের যে মাঠটা হয় এই মাঠটা পুকুরের পাড়ে হয়। কথা হচ্ছে কিসের? A7 duo। আচ্ছা আমরা একটু শুনি, আমাদের যে গ্রামের মাঠটা হয় এই গ্রামের মাঠটা অ্যাকচুয়ালি একটা পুকুর পাড়ে হয়, হয়তোবা আমার বাড়ির পাশের একটা পুকুর। তো এখন তোর মনে প্রশ্ন হতে পারে যে ভাই সারা বিশ্বের ক্রিকেট খেলায় 6 মারলে একটা ক্রেডিটের ব্যাপার, বাট আমি এখানে 6 মারতেছি, এখানে আউট দিয়ে দিচ্ছেন আমাকে, এটা কি হলো? ঘটনা হচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন যে আপনি যেখানে ক্রিকেট খেলেন না কেন, ওয়ার্ল্ডের সিস্টেম কি হোক না হোক আমার সেটা দেখার দরকার নাই, কিন্তু যদি আপনি আমার মাঠে খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই রুলসটা আপনাকে মানতেই হবে যে 6 মারলে আউট। আপনি 4 মারছেন কিন্তু আপনি যদি বল যদি পুকুর পাড়ে চলে যায় তাহলে আউট, কারণ ভাই আমার নিজের বারবার মানে পুকুর থেকে বল তুলতে আমি পারবো না। টিনের চালে লাগলে আউট, কারণ টিনের চালে লাগলে বারবার বাসার মানুষজন একটু চিল্লাচিল্লি করে। সো আমার এই ব্যাপারগুলো একটু মাথায় রাখতে হয়। ঠিক ব্যাপারটা এইরকমই যে আপনি যখন কোনো একটা ম্যাথমেটিক্যাল স্টাডি করতে চান, ধরেন আপনি ম্যাথমেটিক্সের কোনো একটা শাখা সম্পর্কে পড়তে যাচ্ছেন, তখন ইনিশিয়ালি কিছু জিনিসপত্র আমাদেরকে সত্য বলে ধরে নিতে হয়। ইনিশিয়ালি যে আমার আগে x কত হবে? 4 হবে ভাই। খুব বিরক্ত হয়েছে যে ভাই এত সহজ প্রশ্ন করতেছেন, আমি অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে দিয়েছি। না ভাই খুশি হলাম ভাই এতে। আচ্ছা শুনি একটু ভালো করে, ধরেন এটা একটা 4 হয়েছে। তো আমরা সাধারণত যেই কথাটা বলি সেটা হচ্ছে ধরেন 3 কে আমি এই পাশে নিয়ে আসি, 3 কে এই পাশে নিয়ে আসি, এই পাশে +3 ছিল, এই পাশে -3 হয়ে গেছে। তাহলে যখন যেটা হয় 4 এর থেকে আমি যখন 3 মাইনাস করে দিই তখন সেটা 4 হয়। এখন তোকে যদি আমি সিম্পলি একটা প্রশ্ন করি, আমার বলতো ভাইয়া যে 3 এর কি হাত পা আছে, সে লাভ দিয়ে এই পাশে যাবে? না ভাই মানে প্লাস আছে বলে আমরা এই পাশে নিয়ে মাইনাস হয়ে গেছে। ধরেন এই পাশে প্লাস আছে কিন্তু এই পাশে নিয়ে আসি আমরা মাইনাস দিই, নিয়ে আসার কাজটা কে করতেছে? আমরা করতেছি, কিন্তু 3 এর তো নিজস্ব কোনো হাত পা নাই। এবার বোঝার চেষ্টা কর, এই যে তুই যে x আমরা 7 থেকে সরাসরি x 4 বলে দেই, এই যে এই জায়গাটা না অনেকগুলা স্টেপে কমপ্লিট হয়। এই সিস্টেমটা এমনি এমনি আপনি মানে যদিও আমরা 9 10 বা এর আগের যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে খুব সহজেই জিনিসটা শিখে আসছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে এইটার ভিতরে না অনেকগুলা প্রসেস হয়, যে প্রসেসগুলো পুরোপুরি স্বীকার্যের মাধ্যমে আসে। এবার একটু খেয়াল করে দেখ, আমি তোকে একটা एग्जांपल দিই। যেমন ধরে নিচ্ছি আমি x + 3 এইটা ইকুয়ালস টু, যেহেতু হচ্ছে 7 ছিল, আমি না এইটাকে এইভাবে চিন্তা করতে পারি যেটা হচ্ছে 4 + 3, এইটা লেখা যায় না আমরা? জি ভাই লেখা থাকে। আমি যদি এই পাশের 3 এই পাশের 3 কেটে দেই, তুই কি মাইন্ড করবি? না। আচ্ছা ঘটনা হচ্ছে এই পাশে 3 এই পাশে 3 কেটে দেওয়া যাবে না, যদি আমাদের এরকম ধারণা হইতে পারে যে ভাই আপনি তো এটা লিখেন এবার এই পাশে 3 এই পাশে 3 কেটে দেন, না কেটে দেওয়া যাবে না। আমি একটা কাজ করতে চাই, আমি না এখানে একটা নতুন অংশ নিয়ে আসতে চাই। কিরকম ব্যাপারটা একটু খেয়াল করে দেখ। ধরে নে আমি -3 যোগ করে দিলাম, খেয়াল করে দেখ ওই 3টাকে যদি আমি এই পাশেই রেখে দিতে চাই, এটা হচ্ছে -3, এরপরে হচ্ছে 4 + 3, এটা একটু ভালো করে বুঝি, একটু দেখেন ভালো করে। আমি যে কথাটা বললাম আপনাকে সেটা হচ্ছে এই পাশে আমার x + 3 আছে, এখানে x+4 + 3 আছে। আমার উদ্দেশ্য কি জানিস? আমার যেহেতু x এর ভ্যালুটা বের করতে হবে, আমার মূল উদ্দেশ্যটা এইখান থেকে 3টাকে ভ্যানিশ করা।
সো 3 টাকে ভ্যানিশ করতে চাইলে আমি সমীকরণ থেকে তুলে নিতে পারবো না। মানে আমার টার্গেট হচ্ছে আমি সমীকরণ যেহেতু আছে সমীকরণ থেকে 3 টাকে তুলে নেই, এই পাশ থেকে তুলে নেই, এই পাশ থেকে তুলে নেই। এই কাজটা আমি সরাসরি করতে পারবো, কিন্তু আমি একটা কাজ করতে পারি। সেই কাজটা কি? সেটা হচ্ছে কোনোভাবে এইরকম একটা সিস্টেম তৈরি করা যায় কিনা যে সিস্টেমের ভিতরে আমরা এখান থেকে 3 টাকে ভ্যানিশ করব। তাহলে খেয়াল করে দেখ, 3 টাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য আমি কিন্তু -3 নিয়ে আসছি দুই পাশে। এইটা তো লজিক আছে, কোনো সমস্যা নাই তো? জি ভাই, তো উভয় পক্ষে -3 প্লাস আচ্ছা, এইটার লজিক আছে কি লজিক নাই আমি সেটাতে পরে আসতেছি। আপাতত শুধু বুঝিয়ে নেই যে আমরা উভয় পাশে -3 নিয়ে নিয়েছি। সহজ কথা, আমি এখানে একটা -3 ফালাই দিছি, এখানে একটা -3 ফালাই দিছি। এখন একটু খেয়াল করে দেখ, আমার প্লাসের সাথে মাইনাসের না সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। প্লাসের সাথে মাইনাসের সবসময় একটা দ্বন্দ্ব লেগে থাকে। তো ধরে নে এই পাশে +3 আছে, এই পাশে -3 আছে, তারা নিজেরা দ্বন্দ্ব করার চেষ্টা করতেছে। তুই একটু নিজে থেকে চিন্তা করতে ভাইয়া, যে ধরে নে তুই মাঝখানে বসে আছিস, তোর দুই পাশে দুইটা ফ্রেন্ড আছে যারা চিল্লাচিল্লি করতেছে, মারামারি করতেছে, তোর কি মাঝখানে থাকতে ইচ্ছা করবে? তখন তুই কিন্তু সরাসরি বলে দিবি, এই যা বান্ধবী বান্ধব, তোরা একটা কাজ কর, তোরা এক পাশে সরে যুদ্ধ কর, আমি তোদের মাঝখান থেকে সরে যাচ্ছি। তো সিম্পলি যে কাজটা করতেছি আমরা এর পরবর্তী লাইনে, সেটা হচ্ছে এই -3 টাকে আমরা 3 এর কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করতেছি। যে মাঝখানে x ঝামেলা করে আছে, তাহলে একটা কাজ করি, আমরা x+3 টাকে একটু সরাই নিয়ে -3 এই পোরশনটাতে নিয়ে আসলাম। ইকুয়ালস টু মাইনাস, এখানে হচ্ছে আমার 4+3 থাকবে, এইটার সাথে হচ্ছে +-3 থাকবে। এইবার খেয়াল করে দেখ, এইখানে আমরা যে কাজটা করছি, এখানকার 3 টাকে এই পাশে নিয়ে আসছি আর x+3 টাকে এই পাশে নিয়ে গেছি। এখানে আমার x 4+3 ছিল ওই পাশে, তা আমি এটাকে এই পাশে নিয়ে আসছি, এটাকে এই পাশে নিয়ে আসছি। এখন ধরে নে তোর খুবই একটা ক্লোজ ফ্রেন্ড, তুই বারবার তাকে বলতেছিস যে ভাই তুই ওর সাথে ইয়া করিস না, দ্বন্দ্ব করতে যাস না, বা ওর সাথে কোনো প্রকারের সম্পর্ক সৃষ্টি করতে যাস না, যেহেতু এখানে প্লাস মাইনাসের একটা খুব সুন্দর সম্পর্ক সৃষ্টি হতে যাচ্ছে। তো আমরা চিন্তা করতেছি যে ভাই আমরা সম্পর্কগুলো সৃষ্টি করতে দিব না, বা এ চিন্তা করতেছে সম্পর্কটা সৃষ্টি করতে দিবে না। কিন্তু একটু খেয়াল করে দেখতো, এ যদি এর সাথে সম্পর্ক সৃষ্টি করতে চায়, আবারও বলতেছি, এ যাতে এর সাথে সম্পর্ক সৃষ্টি করতে চায়, তুই না একটা শর্ত দিছিস যে তুই যদি ওর সাথে সম্পর্ক সৃষ্টি করিস তাহলে তোর আমার সাথে থাকার দরকার নেই, তুই ওর সাথে চলে যা। তো ওর যেটা হয়েছে, ওর আসলে তোর কথাটাকে বেশি গুরুত্ব না দিয়ে সে এইটা চিন্তা করছে যে ভাইয়া তোকে বেশি গুরুত্ব দেওয়ার দরকার নাই, তুই চলে যাচ্ছিস, যা কোনো সমস্যা নেই, কিন্তু তার সাথে সম্পর্ক সৃষ্টি করাটা অনেক বেশি জরুরি। +3 এর -3 এর সাথে সম্পর্কটা সৃষ্টি করাটা অনেক বেশি জরুরি, যার কারণে সে তোকে ছেড়ে চলে গেছে। খেয়াল করে দেখ, 4+3 +-3 এইরকম একটা ঘটনা ঘটছে। আনাফের জীবনে কি এরকম কোনো ঘটনা ঘটছিল? আনা, হ্যালো? না স্যার, ভাই আদৌ ঘটেনি, আদৌ ঘটে নাই ভাইয়া। আশা করি পরবর্তীতে যাতে না ঘটে। এটা কি বুঝছিস? জি ভাইয়া, কিন্তু ভিডিও ঘোলা ভাইয়া, মানে ভিডিও গুলা এখন দেখা যাচ্ছে না ঠিকঠাক মতো, মানে কিছুক্ষণ পর পর এমনি ঘোলা হয়েছে হালকা। আচ্ছা এখন ঠিক আছে, মানে এটা হচ্ছে অটো ফোকাসিং এর জন্য সমস্যা, মানে আমার তো ফোনে ভিডিও করা এটা, সো এটা ধরে নে হচ্ছে যখন এই যে আমি নড়াচড়া করতেছি তখন কি হচ্ছে, অটো ফোকাসিং একটা সমস্যা সৃষ্টি করতেছে। সো ওই ফোকাসটা করার জন্য একটু ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে ফাইন। জি ভাই, এবার একটু খেয়াল করে দেখ, আমি তোকে যেটা বললাম, এখানকার +3 আর -3 যোগ করে দিলে আসলে তোর যে অংশটুকু বুঝতেছি এটা হচ্ছে 0 হবে, আর এই পাশে যেটা হচ্ছে 4+0। এবার একটু খেয়াল করে দেখ, আমি যদি x এর সাথে 0 যোগ করে দিই তাহলে এখানে x পাবো, আর এখানে 4 এর সাথে 0 যোগ করে দিলে 4 পাবো। খেয়াল করে দেখ তো, আমরা যখন x+3 = 7 বলছিলাম তখন x = আমরা 4 সরাসরি বলতে পারতাম, কিন্তু এইখানে যে এই শুধু 4টাকে নিয়ে আসার জন্য আমরা কতগুলা কষ্ট করলাম। মনে রাখবি, এই প্রত্যেকটা কষ্ট বা প্রত্যেকটা স্টেপে যে আমরা নতুন নতুন একটা স্টাইল অ্যাপ্লাই করছি, সেই প্রত্যেকটা স্টাইল হচ্ছে এক একটা স্বীকার্য। খেয়াল করে দেখ, আমি একটু ক্লিয়ার করে দেই, আমরা এইখানে কোনো স্বীকার্য অ্যাপ্লাই করি নাই, কিন্তু এখানে নতুন একজনকে নিয়ে আসছি না ভাইয়া। আমরা মানে সহজ কথা, এখানে -3 নিছি, এখানে -3 নিছি, নতুন একটা -3 নিয়ে আসলাম। এই নতুন একটা -3 নিয়ে আসার যে একটা বিধি আছে, একটা স্বীকার্য আছে, এই স্বীকার্যটার না একটা নাম আছে। সেই নামটা কি? এটাকে আমরা বলি আসলে অনন্যতা বিধি। অনন্যতা বিধি। এরপরে আমি যে এই -3টাকে এই পাশে নিয়ে আসলাম আর এখানকার -3টাকে এই পাশে নিয়ে আসলাম, এর ফলে নতুন যে বিধিটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে বিনিময় বিধি।
বিনিময় বিধি আমি একটু পরে ক্লিয়ার করবো, আপাতত শুধু এটা মাথায় রাখি, এটা হচ্ছে বিনিময় বিধি। এরপরে তুই যে এইখানকার 3 সাথে এইখানকার -3টার একটা সম্পর্ক স্থাপন করছিস, সংযোগ স্থাপন করছিস, এটাকে আমরা সংযোজন বিধি বলি। এটাকে আমরা বলি হচ্ছে সংযোজন বিধি। এর পরবর্তীতে এই যে +3 এর সাথে -3 যোগ হয়ে যে 0 হয়েছে, এই বিধিটাকে আমরা বলি যোজনের বিপরীতক, বা এটাকে বিপরীতক বলা হয়। আপাতত যোজন আর গুণনের দুইটা পার্ট আলাদা করে ফেলবো, বাট আপাতত শুধু মনে রাখি এটা হচ্ছে বিপরীতক। বিপরীতক। এবার একটু খেয়াল করে যাক, এই যে x এর সাথে আমি 0 যোগ করে দিছি, তাহলে x পাইছি, 4 এর সাথে 0 যোগ করে দিয়ে আমরা 4 পাইছি। এই জিনিসটাকে আমরা চিন্তা করতে পারি, এটার একটা নাম আছে, এটা হচ্ছে অভেদক বলি আমরা, অভেদকের অস্তিত্ব। আমি বিধিগুলো একটু পরে দেখাচ্ছি, শুধু এই কথাটা আমরা বোঝার চেষ্টা করি। তুই কি এটা বুঝতেছিস যে আমরা যখন এখানে -3 যোগ করে দিছি, তোর মনে প্রশ্ন হইতে পারে যে ভাই এই পাশে -3 যোগ করে দিলেন, এই পাশে -3 যোগ করে দিলেন, দুই পাশে আপনি -3 যোগ করে দিলেন, তাইলে এই টাইপসটা আপনাকে কে দিল? তোকে যদি আমি সিম্পলি এই কথাটা বলি যে ভাই তুই এটা প্রমাণ করে দেখা, এই পাশে -3 নিও, এখানে -3 নিলে কোনো সমস্যা নাই, তুই কি প্রমাণ করতে পারবি? হ্যাঁ ভাই, অনন্যতা বিধি অনুসারে, মানে অনন্যতা বিধি অনুসারে। বিধিটা কি কেউ কি প্রমাণ করছে? বিধিটাকে না, কেউ অটোমেটিক বিধিটাকে প্রমাণ করে নাই, কিন্তু আমরা সেটাকে সত্য বলে ধরে নিচ্ছি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই বুঝছি। এটা স্বীকার্য। যেমন ধরেন আমি এই পাশের -3 কে এই পাশে নিয়ে গেছি, এই পাশে +3 কে এই পাশে নিয়ে গেছি, তাহলে এইটা তো সরি -3টাকে এই পাশে নিয়ে আসছি, সহজ কথা এটা এখানে ছিল, আপনি এখানে নিয়ে আসেন, তারপর সমীকরণটার কোনো পরিবর্তন হচ্ছে না, এটা আমি মানবো কেন? কেন মানবো? সহজ কথায় এটা আমাদের সেন্স বলে যে এমনটা হওয়া উচিত, কিন্তু আমরা কিন্তু এটা কোনোদিন ম্যাথমেটিক্যালি মানে থিওরির মাধ্যমে প্রমাণ করতে পারবো না। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই। যেটা আমরা বুঝতেছি এটা সত্য হওয়া উচিত, তাই এইটাকে আমরা সত্য বলে ধরে নিছি, এইটার নামই হচ্ছে স্বীকার্য। এবং এখানে যে আমরা বিধিটা ব্যবহার করছি সেটা হচ্ছে বিনিময়, তাদের স্থানটা পরিবর্তন হয়ে গেছে, বিনিময় হয়েছে। ব্যাপারটা কি ক্লিয়ার ভাইয়া? জি ভাই, এটা ক্লিয়ার। ওকে ফাইন। এবার দেখ এই পাশে +3 আর -3 যে যোগ হয়ে 0 হয়, খেয়াল করে দেখ এই পাশে +3 আর -3 যে যোগ হয়ে 0 হয়ে যায়, এইটাও আমরা কই পাইছি? 0 জিনিসটা কোথা থেকে আসলো? তাইলে যদিও এই নিয়ে অনেক কথাবার্তা আছে, আপাতত শুধু এতটুকু মাথায় রাখি যে এইটা +3 আর -3 যোগ হয়ে যে 0 আসবে, এটাও একটা বিধির মধ্যে পড়ে, এটা হচ্ছে যোজনের বিপরীতক। সহজ কথা, আপনি সমান মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট দুইটা অংশকে যদি যোগ করে দেন তাহলে রেজাল্ট হবে 0। জি ভাই। বুঝছি না? জি ভাই বুঝছি। আমি যদি তোর 4 এর সাথে 0 যোগ করে দেই তাহলে অবশ্যই 0, সরি এর পরের স্টেপটা একটু খেয়াল করে দেখ। আমার কথা হচ্ছে x এর সাথে আমি 0 যোগ করলাম, তারপরও x এর কেন পরিবর্তন হলো? 0 যোগ করছি, করি না? জি ভাই, কিন্তু 0 যোগ কোনো করছি, ভ্যালু কিন্তু তারপরও x এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা সেন্স থেকে বুঝতেছি, আমাদের মানে সেন্স যেটা বলে ভাই আমি কিছুই যোগ করি নাই, 0 যোগ করছি ঠিক আছে, কিন্তু 0 তো আসলে কিছুই না। তাহলে 0 যোগ করার পরে যে মানের কোনো পরিবর্তন হয় না, এটাকে আমরা কখনো সরাসরি প্রমাণ করতে পারবো না, জিনিসটাকে আমি সত্য বলে ধরে নিচ্ছি। এই জন্য এটাও একটা বিধির মধ্যে পড়ে, এটা হচ্ছে অভেদক বিধি পড়ে। কথা কি বুঝছি সবাই? এবার আমি সবার কাছ থেকে আওয়াজ চাচ্ছি, সবাই কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই বুঝতে পারছি। জি জি জি। ওকে ফাইন। কারোর কি বুঝতে সমস্যা হয়েছে? যদি বুঝতে সমস্যা থেকে থাকে প্রশ্ন করতে পারে। বিপরীতক, হ্যাঁ বিপরীতক বিধিটা একটু আবার একটু বুঝাই দেন। আচ্ছা, বিপরীতক বিধিটা একটু বুঝাই দিতে চাচ্ছি, সম্পূর্ণ সিম্পল কথা একটু বোঝার চেষ্টা করেন। আমি এইখানে যে বিধিগুলা লিখছি এইটা মনে করার কোনো সুযোগ নাই। এইখানে যে বিধিটা হয়েছে সেই বিধিটা কি এই লাইনটার সাথে রিলেটেড? না, মনে রাখবেন সবসময়ের জন্য, আমি যে বিধিটা লিখছি না, এই বিধিটা হচ্ছে এই লাইনটাকে উপরের লাইন থেকে আমি কিভাবে নিয়ে আসলাম সেইটার উপর বিধি। বিধি কিন্তু যেমন তোরা আগে লিখতি হচ্ছে বর্গ করে, বর্গ করে যখন লিখতি তখন তারপরে তুই বর্গ করতিস। ধরে নে আমার এখানে a আছে ইকুয়াল টু 2 আছে, আমি যদি এর উপরে বর্গ করে দিই তাহলে কি হচ্ছে? a স্কয়ার ইকুয়াল টু 4 হচ্ছে। আমি বর্গ করে দেওয়ার পরে লাইনটা লিখছি, কিন্তু এখানে এমনটা চিন্তা করা যাবে না। এখানে আমি বলছি এইখানে যে লাইনটা আসলো এখন সেটা কার উপর ভিত্তি করে আসছে। যেমন আমি লাইনটা ছিল এখানে, এইখান থেকে যখন পরবর্তী স্টেপে গেছি তাহলে একটু খেয়াল করে দেখ, এখানে -3 এখানে -3 যে অ্যাড করলাম, এইটা কিসের উপর ভিত্তি করে আমি অ্যাড করতে পারি? সেটা হচ্ছে অনন্যতা বিধির উপর ভিত্তি করে অ্যাড করতে পারি। এবার একটু খেয়াল করে দেখ, তোর প্রশ্নের জায়গাটাতে চলে আসি।
বিপরীতক বিধি। আমি বলছি বিপরীতক বিধিটা কিন্তু কিভাবে এই শূন্যটা আসলো তার উপর ভিত্তি করে আসছে। তার মানে এখানে যে 3 আছে, খেয়াল করে দেখ, এখানে যে 3 আর -3 কে আমি যোগ করে দিছি, যোগ করে দেওয়ার পরে যে আমি শূন্য পাইছি, এইটা যে বিধিটার অন্তর্গত সেটাকে আমরা বিপরীতক বলতেছি। অর্থাৎ খেয়াল করে দেখ, এইখানে একই মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট, খেয়াল করে দেখ, এটার চিহ্ন পজিটিভ, এটার চিহ্ন নেগেটিভ, একই মানের বিপরীত চিহ্ন বিশিষ্ট কাউকে যদি আমি যোগ করে দেই তাহলে তাদের যোগফল শূন্য হয়। এইটা হচ্ছে আমার বিপরীতক, যোজনের বিপরীতক। কথা কি বুঝতে পারছিস? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, ভাইয়া কি মুছে দিব? বোর্ডটা তুলছি, এটা পুরোটাই তোরা? ভাইয়া লাস্টে কি লিখছেন? হ্যাঁ, লাস্টের বিধিটা কি লিখছেন? অভেদক। লাস্টের বিধিটা লিখছি অভেদক। এখন লিখার দরকার নাই, শুধু এই সেন্সটা আমাদের মধ্যে গ্রো করছে নাকি করে নাই এটা একটু বলেন। আমি কি আপনাদেরকে স্বীকার্য ব্যাপারটা বুঝাইতে পারছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন, দেখি মুছে দিই এখন একটু পুরোটাই, পরে বিধিগুলো আমরা আলাদাভাবে লিখবো, আমরা এরপরে স্বীকার্যগুলো লিখতেছি। আমি মুছে দিচ্ছি পুরোটাই, এখন আপাতত চিন্তা করার দরকার নেই। কেউ তুলে ফেললে তুলে ফেলছেন, না তোলা থাকলে পরবর্তীতে আমরা আরো টপিকে আলোচনা করতে গিয়ে জিনিসগুলো ক্লিয়ার করে ফেলবো। একটু খেয়াল, আমরা স্বীকার্য আসলে বাস্তব সংখ্যার ক্ষেত্রে তাইলে তোরা আমাকে প্রশ্ন করতে পারে যে ভাই তাহলে স্বীকার্য আসলে কতগুলো আছে, এরকম কি হাজার হাজার প্রত্যেকটা কেসের ক্ষেত্রে আমরা নতুন নতুন স্বীকার্য বানাবো নাকি? না, মনে রাখবি স্বীকার্য হচ্ছে যেসব জিনিসপত্র আমরা শুরুতেই স্বীকার করে নিছিলাম, দ্যাট মিন্স হচ্ছে সত্য বলে ধরে নিছিলাম, সেগুলোকে আমরা স্বীকার্য বলছি, এবং এগুলোর সংখ্যা খুবই সীমিত। আপাতত সমতার উপর ভিত্তি করে আমি দুইটা কেস চিন্তা করব। একটা হচ্ছে, খেয়াল করে দেখ, আমরা যখন ইকুয়াল সাইনটা দিয়ে কোনো সমীকরণ প্রকাশ করি সেটা হচ্ছে সমতা সমীকরণ, দ্যাট ইজ ইকুয়াল সাইন দিয়ে আমরা এখানে সমীকরণ চিন্তা করতেছি। আবার যদি কখন আমরা লেস দেন কিংবা গ্রেটার দেন চিন্তা করি তখন সেগুলোকে আমরা তো অসমতা বলতাম, এটা তো তোদের ধারণা আছে। তো সমতার উপরে কতগুলা স্বীকার্য দেখা যায়? সমতার উপরে স্বীকার্য দেখা যায় হচ্ছে আমার টোটাল 1 নাম্বার স্বীকার্যটা সবাই একটু লিখে ফেলি, এটা হচ্ছে আমার আবদ্ধতা বিধি। আবদ্ধতা বিধি। লিখছি। আচ্ছা, আবদ্ধতা বিধিটা কি আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, একটু খেয়াল করো। ধরে নে যদি তোদেরকে বলা হয় a, b, c, a b c তিনটাই হচ্ছে, একটু সাউন্ড, আচ্ছা আমি এক্সট্রিমলি সরি, খেয়াল করি যেখানে ছিলাম। আমি এই কথাটা বলতেছি যে এ বি সি তিনটাই বাস্তব সংখ্যার সদস্য, এ বি সি বিলংস টু আর। এখন আমার যদি এমন হয় যে আচ্ছা এ বি সি না দেই, শুধু এ বি দেই, আমি আবার একটু ক্লিয়ার করি। আবদ্ধতা বিধির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এ আর বি বিলংস টু আর। এই আরটা লেখার সময় আমি ডাবল টার্ম ইউজ করছি, এটার পিছনের কারণটা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমরা যদি নরমালি আর লিখি, এই আর আর রিয়েল নাম্বারে আর লেখার মধ্যে একটা পার্থক্য আছে। রিয়েল নাম্বারে সাধারণত এটা বোল্ড অক্ষরে লেখা হয়, তো যার কারণে আমাদের তো বোল্ড অক্ষরে বারবার লিখতে গেলে এইভাবে 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 দাগাদাগি করতে হতে পারে। তো যার কারণে আমরা একটা সিস্টেম চিন্তা করব যে ডাবল ক্রস দিয়ে এটা যদি আমরা লিখি, এটা হচ্ছে সেটের আর বোঝানো হবে, রিয়েল নাম্বার সেটের আর বোঝানো হবে। একটু খেয়াল করে দেখ, মানে হচ্ছে এমন যে এ এবং বি দুইটাই হচ্ছে রিয়েল নাম্বারের সদস্য, বাস্তব সংখ্যার সদস্য। এখন আমি যদি তোদেরকে বলি বলতো ভাইয়া এ প্লাস বি, আমি যদি এ আর বি দুইটাকে যোগ করে দেই তাহলে যোগফল কি রিয়েল নাম্বার ছাড়া অন্য কোথা থেকে পাওয়া যাবে? না, রিয়েল নাম্বারের বাইরে কোনো কিছু চিন্তা করব না। এটা কিন্তু আমরা বুঝতেছি যে দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলেও বাস্তব সংখ্যা পাওয়া যাবে, দুইটা বাস্তব সংখ্যাকে যদি আমরা গুণ করি, আমরা যতগুলা বিধি দেখবো, এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে দেই, আমরা যতগুলা বিধি দেখবো প্রত্যেকটা বিধির দুইটা ক্যাটাগরির মধ্যে দেখবো সাধারণত। একটা হচ্ছে যোজনের ক্ষেত্রে দেখবো, আর একটা হচ্ছে গুণনের ক্ষেত্রে দেখবো। আমি তোদের একটা কথা বলতেছি, যেটা হচ্ছে এ প্লাস বি, এইটাও কিন্তু রিয়েল নাম্বারের সদস্য হবে, এবং আমি যদি তোদেরকে বলি এ ইন্টু বি, এদের দুইজনকে যদি আমরা গুণ করি তাও কিন্তু রিয়েল নাম্বারের সদস্য হবে।
কিন্তু তোকে যদি বলি আহনাফ যে আমি বারবার ধরে নে 3 আর 5 গুণ করব, 3 আর 5 যোগ করে দিব, তারপরে কিন্তু রিয়েল নাম্বারই পাবো। আমি প্রত্যেকবার গুণ করলে পাচ্ছি, কিন্তু আমি থিওরিটিক্যালি এটা কোনোভাবে প্রমাণ করতে পারি। যেমন তুই ম্যাথমেটিক্সের অনেকগুলো ইকুয়েশন হয়তো বা প্রুফ করছিস যে এইটার পরে এইসব জিনিসপত্র আসছে, বাট এইটার ক্ষেত্রে আমরা প্রুফ করতে পারি না, বাট আমাদের সেন্স বলে যে না এটা সবসময় সত্য হওয়া উচিত। কথা কি বলছি না বুঝলি? প্রমাণ ছাড়া কিন্তু একটা লজিক্যালি মেনে নিতে হবে সেটা আমরা মানে এটা হচ্ছে একটা রিয়েল নাম্বারে বিলং করবে। এক্স্যাক্টলি, আমরা জাস্ট লজিক্যালি জিনিসটাকে চিন্তা করতেছি। এখন তোকে একটা সিম্পল কথা বলি, সেটা হচ্ছে ধরে নে এইটার জন্য আমাদের আলাদা করে স্বীকার্য দেওয়ার কেন দরকার আছে? আমাদের স্বীকার্য দেওয়ার তো দরকার নাই, আমরা তো নরমালি জিনিসটা চিন্তা করলেই পারতাম। স্বীকার্যটা দেওয়ার এই কারণেই দরকার আছে, একটু খেয়াল করে দেখ। আমি যদি তোকে বলি যেমন আমরা বাস্তব সংখ্যা, দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলে বাস্তব সংখ্যা পাচ্ছি, দুইটা বাস্তব সংখ্যাকে গুণ করলে বাস্তব সংখ্যা পাচ্ছি, তাহলে তোর মনে প্রশ্ন হইতে পারে যে ভাই এটা কি সব ক্ষেত্রেই সত্য নাকি? যে আমি দুইটা মূলদ সংখ্যাকে যদি যোগ করি তাহলে মূলদ সংখ্যা পাবো। এখন তোর মনে আমি যদি তোকে প্রশ্ন করি তাহলে মূলদ সংখ্যা কথা বাদ দিলাম, আমি অমূলদ সংখ্যার ক্ষেত্রে তোকে প্রশ্ন করতেছি। আচ্ছা তুই আমাকে বলতো যে দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করলে বা দুইটা অমূলদ সংখ্যাকে গুণ করলে কি সবসময় অমূলদ সংখ্যা পাওয়া যায়? অমূলদ সংখ্যাটা কিন্তু, আবারও বলি তোকে, অমূলদ সংখ্যা কিন্তু আমার এই আবদ্ধতা বিধিটা মানে না। ভালো করে বুঝি, অমূলদ সংখ্যাটা কিন্তু আমার আবদ্ধতা বিধিটা মানে না, কারণ দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করলে সবসময় যে অমূলদ সংখ্যা পাওয়া যাবে এইটা আপনি কখনোই বলতে পারবেন না। কিন্তু দুইটা রিয়াল নাম্বারের ক্ষেত্রে যদি আপনি যোগ করে দেন সবসময় আপনি রিয়াল নাম্বারই পাবেন। ব্যাপারটা কি ক্লিয়ার? এবার একটা এক্সাম্পল দেখে, ধরে নেই একটা অমূলদ সংখ্যা আছে 3 প্লাস রুট ওভার 2, আরেকটা অমূলদ সংখ্যা আছে 4 প্লাস 4 মাইনাস রুট ওভার 2। এইটা দেখ, এইটাও একটা অমূলদ সংখ্যা, এইটাও একটা অমূলদ সংখ্যা, দুইটা অমূলদ সংখ্যা। আমরা কিন্তু দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করে দিচ্ছি, যোগ করলে কিন্তু 2 2 কেটে যাবে, রুট ওভার 2 কেটে যাবে, অ্যাকচুয়ালি 7 থাকে। দেখ দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করলাম, আমি কিন্তু মূলদ সংখ্যা পেয়ে গেলাম। সো অমূলদ সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমরা আবদ্ধতা বিধি যে অমূলদ সংখ্যা মানে এটা কখনোই বলতে পারি না, কিন্তু আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে এটা বলতে পারি যে মানে কখনোই মানে না, ব্যাপারটা এরকম না, সবসময় মানবে না। কিছু কিছু ক্ষেত্রে তো দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করলে অমূলদ সংখ্যা হয়, কিন্তু স্পেশাল কেসটা হচ্ছে সব সময় যেটাকে আমরা বিধি বলতেছি সেটাকে আমাদের সব সময় সত্য বলে ধরে নিতে হবে। যেহেতু দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলে সর্বদাই একটা বাস্তব সংখ্যা পাওয়া যায় এবং দুইটা বাস্তব সংখ্যাকে গুণ করলে সর্বদাই একটা বাস্তব সংখ্যা পাওয়া যায়, তাইলে আমরা এই ক্ষেত্রে এটাকে বিধির আওতায় নিয়ে আসছি। এটা হচ্ছে আমার আবদ্ধতা বিধি। দ্যাট মিন্স আমি জিনিসটাকে আবদ্ধ করে ফেললাম। কিসের ভিত্তিতে? সহজ কথা, তাদের যোগফলটাকে আমি আবদ্ধ করে ফেলছি, আমি গুণফলটাকে আবদ্ধ করে ফেলছি, আমি বাস্তব সংখ্যার বাইরে যাইতে দিই, বাস্তব সংখ্যার মধ্যেই রেখেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাই। ওকে ফাইন। এরপরে লিখবো হচ্ছে বিনিময় বিধি। এরপরে লিখবো আমি হচ্ছে বিনিময় বিধি। আচ্ছা একটু খেয়াল করে দেখি, ধরে নেই এ বি দুইটাই বাস্তব সংখ্যার অন্তর্গত, রিয়েল নাম্বারের অন্তর্গত। তোদেরকে যদি আমি বলি এ প্লাস বি, এইটা হচ্ছে বি প্লাস এ, এই দুইটার মান সমান, এবং আমি যদি তোদেরকে বলি এই কথাটা যে এ ইন্টু বি ইকুয়ালস টু কিন্তু বি ইন্টু এ, এইটা বলা যায়, এটা বলা যায়। তাহলে খেয়াল করে দেখ, আমি বিনিময় করতেছি, তাদের স্থানের বিনিময় করতেছি। খেয়াল করে দেখ, আমি এ কে আগে নিছি পরে বি কে নিছি, মানে সহজ কথা আমি 5 আর 3 চিন্তা করতেছি, 5 যোগ 3 সমান সমান হচ্ছে আমার যেটাই হোক না কেন 3 এর সাথে 5 যোগ করলে তারা সেম রেজাল্ট দিবে। না কথাটা বুঝি, ধরে নে 5 আমি আগে নিছি তারপরে 3 নিছি, এরপরে আমি তোকে বলছি 3 আমি আগে নিছি তারপরে 5 নিছি, এই আগে 5 নিলাম তাও যে রেজাল্ট দিচ্ছে, পরে আমি আগে 3 নিলাম তাও কেন সেম রেজাল্ট দিবে? আমার মনে প্রশ্ন হতে পারে। কিন্তু আমরা গুইনা দেখতেছি জিনিসটা একই রেজাল্ট দেয়, কিন্তু আমি থিওরিটিক্যালি জিনিসটাকে প্রমাণ করতে পারি না কোনোভাবে। এই জন্য এটা স্বীকার্যের মধ্যে গেছে। এবং এইটাকে যেহেতু বিনিময় করতেছি আমরা, সিম্পল কথা, আমরা বিনিময় করতেছি, স্থান বিনিময় করতেছি, এটা বিনিময় বিধির মধ্যে অন্তর্গত হয়ে গেছে। কথা বুঝছি না বুঝি নাই? ওকে ফাইন। তারপরে লিখবো হচ্ছে সংযোজন বিধি। সংযোজন বিধি একটু খেয়াল করে দেখ, সংযোজন বিধি আমরা আগেও এটার সাথে পরিচিত ছিলাম,
কন্ডিশনটা ছিল কি এরকম, যে ধরে নে এ বি এবং সি তিনটাই যদি আমার রিয়াল নাম্বারের সদস্য হয়, তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এইটা আচ্ছা, এইখানে বিধিটা না লিখে আমরা এই পাশে লিখি এ প্লাস বি প্লাস সি, এইটা ব্র্যাকেটের ভিতরে আছে বি প্লাস সি ইকুয়ালস টু, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এটা হচ্ছে আমার বিনিময় বিধি, সরি বিনিময় তো না, সংযোজন বিধি। এটা হচ্ছে আমার সংযোজন বিধি। আরেকটা জিনিস খেয়াল করে দেখ, এ বি আর সি কে যদি আমি গুণ করে দেই ইকুয়ালস টু হচ্ছে বি, সরি এবার আমি এ বি কে আগে গুণ করব, তারপরে হচ্ছে সি কে গুণ করতেছি। আগে আমি বি প্লাস সি কে যোগ করে এ এর সাথে যোগ করছি, এইখানে যে রেজাল্টটা পাচ্ছি আমি যদি হচ্ছে এ প্লাস বি কে আগে যোগ করি পরে আসলে সি এর সাথে যোগ করি, তাও সেম রেজাল্ট দিবে। এবং এইটার ক্ষেত্রে ঠিক একই জিনিস লক্ষ্য করতেছি আমরা গুণের ক্ষেত্রে। খেয়াল করে দেখ, আমরা কিন্তু আবদ্ধতা বিধির মধ্যেও যোগের একটা অংশ দেখছি, গুণের একটা অংশ দেখছি। আমরা যখন বিনিময় বিধি দেখছি তখনও যোগের একটা অংশ দেখছি, গুণের একটা অংশ দেখছি। আমরা সংযোজন বিধির ক্ষেত্রেও কিন্তু যোগের একটা অংশ দেখছি, গুণের একটা অংশ দেখছি। আনাফ, জি ভাইয়া বুঝতে পারছি। বুঝতেছিস না ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করে দেখতো ভাইয়া, তোকে যদি আমি বলি এইটা কেন হইলো ভাইয়া, মানে এটা তো এটার ব্যতিক্রমও হইতে পারে। ধরেন আমি বিনিময় বিধির ক্ষেত্রে এটা তো সবসময় হওয়ার কথা, সবসময় হবে না এমনটা তো নাও হতে পারে। তোরা কি ফিজিক্সে ডট গুণন ক্রস গুণন করছিস? বাসায় এমনি করছিস ভাইয়া, কিন্তু ক্লাসে করায় নাই। এমনি পড়ছিস? আচ্ছা জানি না, আমরা এই জিনিসটা আমরা পরবর্তীতে হয়তো বা এটা খুব ভালো করে বুঝতে পারবো। লাইটটা চলে গেছে, আমি একটু সময় নিচ্ছি। দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। বেশি ব্লার হয়ে গেছে? না ভাই মোটামুটি বোঝা যাচ্ছে, লাইট আরো বেশি। আচ্ছা সমস্যা নাই, একটু কষ্ট করি। হ্যাঁ আচ্ছা, মুছে দিচ্ছি একটু। এটা কি বুঝতে পারছিস? আচ্ছা যেটা নিয়ে কথা বলতেছি, ধরে নে আমি এ আর বি, যখন আমরা ফিজিক্স করতে যাব তখন কিন্তু আমরা এটাও বুঝবো যে এ আর বি কে যদি আমরা ডট গুণন করি, তাহলে কিন্তু আমরা এ আর বি এর ক্ষেত্রে বি আর এ কে যদি ডট গুণন করি, বি ডট এ করি, তাও তারা সেম রেজাল্ট দেয়। এই রেজাল্টটা আর এই রেজাল্টটা সেম রেজাল্ট। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, আমরা যদি এ আর বি কে ক্রস গুণন করি, এ ক্রস বি করি, আবার পরবর্তীতে আসলে বি ক্রস এ করি, তাইলে যদি মানের সমান হইতে পারে, কিন্তু আসলে এইটাকে সমান সমান আমরা এইটা বলতে পারি না। এটা আমরা হয়তো বা ফিজিক্সে গেলে শিখবো। তো সবাই যে বিনিময় জিনিসটা মানে ব্যাপারটা এরকম না, কেউ কেউ মানে কেউ কেউ মানে না। তবে আমরা এইটা বুঝি যে বাস্তব সংখ্যার ক্ষেত্রে বিনিময় জিনিসটা অবশ্যই বাস্তব সংখ্যারা বিনিময় বিধিটা মানে। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে ভাই, মুছে দিচ্ছি ভাই। এই অংশগুলো তোলা হয়েছে কি সবার? এই অংশগুলো তোলা হয়েছে কিনা? আর আরেকটা জিনিস খেয়াল করে দেখো, প্রত্যেকটারই কিন্তু আমরা যোজন দেখছি, গুণন দেখছি, প্রত্যেকটারই যোজন দেখছি, গুণন দেখছি, যোজন দেখছি, গুণন দেখছি। তো যখন আমরা ইউজ করব যোজনের ক্ষেত্রে, তখন আমরা আবদ্ধতা বিধি লিখলেও কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি যোজনের আবদ্ধতা লিখি তাহলে একটু বেশি ভালো হয়। আমি এই ব্যাপারগুলো পরে ব্যাখ্যা করব, শুধু এটা মাথায় রাখবো যে আমাদের যোজনের একটা পোর্শন ছিল, গুণনের আরো একটা পোর্শন ছিল। আমি এটা একটু মুছে দিচ্ছি, যাদের লেখা হয়েছে, যদি লেখা না হয়ে থাকে একটু আওয়াজ দিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার বিধিতে যাব, সেটা হচ্ছে বন্টন বিধি। বন্টন বিধি লিখে ফেলি, সবাই লিখে ফেলি বন্টন বিধি। বন্টন বিধির ক্ষেত্রে জিনিসটা আমরা চিন্তা করবো এইভাবে, যদি এ বি সি তিনটাই আসলে রিয়াল নাম্বারের সদস্য হয়, তাহলে আমরা যদি এটা চিন্তা করি এ ইন্টু বি প্লাস সি ইকুয়ালস টু কি আমরা লিখতে পারি এ বি প্লাস এসি।
আনাফ, এই জিনিসটা কি জানিস না তুই? যে হচ্ছে আমরা যদি গুণ করে দেই সবসময় এমন করি যে a কে b এর সাথে গুণ করি, আবার a কে c এর সাথে গুণ করি। জি একটু পার্থক্য আছে, পার্থক্যটা কিরকম একটু খেয়াল করে দেখ। ধরে নে আমি যদি তোকে বলি a ইন্টু b ইন্টু c, তাইলে কি তুই এটা করবি? ab ইন্টু ac, এটা করার কি কোনো চান্স আছে রে? না ভাইয়া, এবিসি তাহলে আচ্ছা, তাহলে এইখানে কেন করলি? বুঝি একটু ভালো করে, ব্যাপারটা খুব ভালো প্লাস চিহ্ন দেওয়া হয়। আচ্ছা, তাহলে বন্টন বিধি কিন্তু শুধুমাত্র গুণনের ক্ষেত্রে হচ্ছে না, ভালো করে বুঝি। বন্টন বিধি কিন্তু শুধুমাত্র গুণনের ক্ষেত্রে হচ্ছে না। বন্টন বিধি কার কার ক্ষেত্রে? শুধুমাত্র গুণনের ক্ষেত্রে হবে না। যখন আমার একটা যোজন অংশ থাকবে এবং তার সাথে একটা গুণন অংশ থাকবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে বন্টন বিধিটা ইউজ করব। ভালো করে বুঝি। ধরে নে তোকে আমি বললাম, যদি এই কথাটা বলি a প্লাস b প্লাস c, আমি কি এইটাও লেখার রাইটস রাখি যে a প্লাস b প্লাস a প্লাস c? আমি তো এইটাও লেখার রাইটস রাখি না। খেয়াল করে দেখ, শুধুমাত্র যোজনের ক্ষেত্রেও আমরা বন্টন বিধিটা এইটা লেখার রাইটস রাখি না। আমরা শুধুমাত্র যোজনের ক্ষেত্রেও রাখি না, গুণনের ক্ষেত্রেও রাখি না। কিন্তু যখন আমার যোজনের একটা অংশের সাথে একটা গুণন থাকে, তখন আমরা অবশ্যই এই অংশটুকু বা এই রাইটসটা আমাদেরকে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখ, আমি কিন্তু a কে আসলে বন্টন করে দিলাম, a কে কিন্তু দুইজনের মধ্যে বন্টন করে দিলাম। যেহেতু a আছে, a কে b এর ক্ষেত্রেও দিছি, a কে c এর ক্ষেত্রেও দিছি। যেহেতু বন্টন করে দিলাম, তাই আমি এটাকে বন্টন বিধি বলতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে ফাইন। এটাকে ইংরেজি নামগুলো তোদের বইয়ে দেওয়া আছে, মুখস্থ করে ফেলিস, তাহলে হয়তোবা পরবর্তীতে তোরা যখন অনার্সে পড়তে যাবি তখন হয়তোবা জিনিসগুলো কাজে লাগবে, বাট আমি লিখলাম না আর কি। আচ্ছা, এর পরের স্টেপটা একটু খেয়াল কর। 6 নাম্বার। আচ্ছা, বন্টন বিধিটা কি জানো ছিল? আমি মুছে ফেলছি, একটু লিখে ফেলি। a b c তিনটাই আসলে রিয়াল নাম্বারের সদস্য, তাহলে আমরা লিখতে পারি হচ্ছে a ইনটু b প্লাস c, এটা ইকুয়াল টু হচ্ছে ab ইন প্লাস ac। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু খেয়াল করে দেখ, যখন আমরা বন্টন বিধির পরের স্টেপটা হচ্ছে 5 নম্বরে 3 4 5 নাম্বার এটাতে লিখবো আমরা হচ্ছে বিপরীতক। বিপরীতক বিধি। খেয়াল করে দেখ, বিপরীতকটা সম্পর্কে মনে হয় কিছুক্ষণ আগেও আমি কথা বলছি। ধরে নিই a যদি তোর বিলংস টু r হয়, রিয়াল নাম্বারের সদস্য হয়, তাহলে কিন্তু তুই এটা বলতেই পারিস যে a এর সাথে তুই যদি a মাইনাস a কে যোগ করে দিস তাহলে 0 পাচ্ছিস। আর যখন তুই হচ্ছে a এর সাথে a ইনভার্স কে গুণ করতেছিস, a ইনভার্স মানে কি 1/a না? a ইনভার্স এটাকে আমরা বলি হচ্ছে, এটা কিন্তু 1 হয়ে যায়। খেয়াল করে দেখ, আমরা যখন একটা চিহ্ন প্লাস চিন্তা করি, যোজনের বিপরীতক এবং গুণনের বিপরীতক দুইটা টার্ম আমরা ইউজ করি। খেয়াল করে দেখ, যখন আমরা a কে নিচ্ছি, এটার ক্ষেত্রে যোজনের যদি বিপরীত রাশিটা a রাশির বিপরীত রাশি আমরা চিন্তা করতেছি, তাহলে প্রশ্ন হতে পারে ভাই বিপরীত রাশিটা আপনার কার ক্ষেত্রে চিন্তা করবেন? যোগের ক্ষেত্রে চিন্তা করবেন নাকি গুণের ক্ষেত্রে চিন্তা করবেন? যদি আপনি যোগের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে অবশ্যই এই রাশিটার বিপরীত রাশি কিন্তু মাইনাসে। আর যদি আপনি গুণের ক্ষেত্রে চিন্তা করেন তাহলে a কিন্তু a ইনভার্স, এর বিপরীত গুণনের বিপরীত কিন্তু হচ্ছে a ইনভার্স। তাহলে এই ব্যাপারটা হয়তোবা অনেকেই জানতাম না, এটা মাথায় রাখি। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে যে আচ্ছা বলতো 5 এর বিপরীত রাশি কি হবে, তখন একটা কন্ডিশন হচ্ছে আপনাকে সরাসরি বলা যাবে না যে 5 এর বিপরীত হচ্ছে -5। হ্যাঁ, সেটাও সত্য, 5 এর বিপরীত -5ও হতে পারে, 5 ইনভার্সও হতে পারে। ডিপেন্ড করতেছে আপনি কোনটা চাচ্ছেন, আপনি কি যোজনের চাচ্ছেন নাকি আপনি গুণনের চাচ্ছেন। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে আনাফ? জি ভাইয়া। আচ্ছা ভাই, তাহলে এই ক্ষেত্রে খেয়াল করে দেখ, আমরা যখন যোজনের প্রত্যেকেই তার যোগের বিপরীত রাশি দিয়ে যোগ করে দেই তখন অ্যান্সারটা হয়ে যায় 0। আর যখন আমরা গুণের ক্ষেত্রে বিপরীতক দিয়ে গুণ করি তখন অ্যান্সারটা হয়ে যায় 1। এইটা হচ্ছে আমার যোজনের ক্ষেত্রে হয়, এটা হচ্ছে যোজনের বিপরীতক বলি আমরা এটাকে, যোজনের বিপরীতক। আর এটা হচ্ছে আমার গুণনের বিপরীতক, গুণনের বিপরীতক। আচ্ছা, আশা করি বুঝতে পারছি এটা। এর পরের স্টেপটাতে যাচ্ছি, 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে অভেদকের অস্তিত্ব।
অভেদকের অস্তিত্ব। অভেদকের অস্তিত্ব জিনিসটা কিরকম একটু খেয়াল করে দেখ। a প্লাস 0 ইকুয়ালস টু হচ্ছে আমার a, আবার অবশ্যই এটা রিয়েল নাম্বারের সদস্য, এটা বলে দেওয়া উচিত। আমরা যেহেতু রিয়েল নাম্বার নিয়ে কথা বলতেছি, এটা অবশ্যই রিয়েল নাম্বারের সদস্য হবে, এবং a এর সাথে যদি আমরা 0 কে যোগ করে দেই তাহলে a পাচ্ছি, আর a এর সাথে যদি আমরা 1 কে গুণ করে দেই তাহলে আমরা হচ্ছে a পাবো। এটা একটু খেয়াল করে দেখ, এটাকে আমরা অভেদকের অস্তিত্ব বলতেছি। এখন প্রশ্নটা হচ্ছে ভাইয়া কেন এটাকে আমরা অভেদকের অস্তিত্ব বলতেছি? অভেদকের অস্তিত্ব বলার পিছনে রিজনটা হচ্ছে, খেয়াল করে দেখ, আমার কথা হচ্ছে বাস্তব সংখ্যায় এমন কোন রাশি আছে কিনা যেই রাশি কিছু ভেদ করতে পারে না। অভেদক কথার অর্থ কি? ভেদ করবে। তুই সিম্পলি একটু চিন্তা করে দেখতো যে ভেদ করার মানেটা কি। ভেদ করার মানেটা হচ্ছে সহজ কথা, আমি যদি একটা তীর ছুঁড়ে একটা গাছকে ভেদ করাইতে পারি তাহলে ওই গাছটার কিন্তু পরিবর্তন হবে, ওই গাছটার কিছুটা ড্যামেজ সৃষ্টি হবে। দ্যাট মিন্স হচ্ছে সহজ কথা, ড্যামেজ হোক কিংবা না হোক গাছটার ভিতরে পরিবর্তন দেখা যাবে। তাহলে আমরা বাস্তব সংখ্যা কি এমন কোন রাশি বের করতে পারি কিনা, বা বাস্তব সংখ্যায় এমন কোন সংখ্যা আছে কিনা যেটা অভেদকের মতো কাজ করে। দ্যাট মিন্স সে যদি কারোর সাথে কোনো অপারেশনে মানে অপারেশনে আমরা তাকে যুক্ত করি, যেমন তাকে যদি আমি যোগ করি, তাকে যদি আমি গুণ করি, সেই ক্ষেত্রে ওই রাশিটার কোনো পরিবর্তন হচ্ছে না। অভেদক মানে হচ্ছে ভেদ করতে পারলো না, দ্যাট মিন্স রাশিটার কোনো পরিবর্তন হইল না। একটু খেয়াল করেন, যখন আপনাকে বলা হচ্ছে আমি যখন যোগ করতে যাব, এইখানে অভেদক এমন একজন আছে যে আসলে যোগ যদি আপনি তার সাথে করেন তাহলে ওর কোনো পরিবর্তনই করবে না। কথা কি বুঝছি না বুঝছি নাই? জি ভাই বুঝছি। ওকে ফাইন। যেমন খেয়াল করে দেখ, এইখানে হচ্ছে ধরে নে তুই একজনকে তীর মারতেছিস, কিন্তু তীর মারার পরে এমন একটা তীর দিয়ে মারছিস তুই যে তীরের মাধ্যমে তার কোনো পরিবর্তনই হয় না, তার সহজ কথা তার কোনো ক্ষতিই হবে না, তাহলে এই তীর মারার তো আর কোনো দরকার পড়ে না। তো এই জন্যই এই তীরগুলো আমাদের জানাটা জরুরি, যে কোন তীর দিয়ে মারলে আমার কি হবে আর কোন তীর দিয়ে মারলে কিছু হবে না। সিম্পলি এমন একটা তীর যে তীরটা মারলেও এর কোনো পরিবর্তন হচ্ছে না। গুণের ক্ষেত্রে আমার এমন একটা তীর হচ্ছে 1 যে তীরটাকে মারলেও কোনো পরিবর্তন হচ্ছে না। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? জি ভাই ক্লিয়ার। ওকে ফাইন। এইটা হচ্ছে আমার যোজনের বিপরীতক বলি আমরা, এটা হচ্ছে গুণনের বিপরীতক। আমি লিখলাম না, সো তোরা লিখে নিস একটু ভালো করে। আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা প্রশ্নেরই শুধুমাত্র বন্টন বিধি যেটাতে হচ্ছে যোজন এবং গুণন দুইটা একসাথে আছে, বাদ বাকি সবগুলা বিধির ক্ষেত্রে আমরা কিন্তু দেখলাম এই পর্যন্ত যতগুলা দেখলাম সবগুলোর ক্ষেত্রে কিন্তু যোজন এবং গুণন আলাদা আলাদা করে রাখা আছে। আচ্ছা আমি এটা একটু মুছে দিচ্ছি। হ্যাঁ লিখা হয়েছে না সবার? জি ভাই। লিখা হয়ে গেছে। ওকে ভাই। এরপরে একেবারে শেষ আমরা কয়টা বিধি শিখছি এখন পর্যন্ত? 6টা বিধি শিখছি। আমরা 7 নাম্বার বিধিতে যাচ্ছি। 7 নাম্বার বিধিটা হচ্ছে অনন্যতা বিধি। তো ওটা কি আমরা লিখবো কি যোজনের অভেদকের অস্তিত্ব, নাকি লিখবো মানে এটাই লিখবো? আচ্ছা মানে কি লিখবো না লিখবো সেটা পরে আমি মানে যখন তোকে হচ্ছে এক্সাম্পল দেখাবো তখন ব্যাপারগুলো ক্লিয়ার করে দিব কিভাবে। আপনি বললেন যে যোজনের বিপরীতক, কিন্তু যোজনের বিপরীতক তো বিপরীতক বিধিতে পড়ে যায়, অভেদকেরটা তো হয় না। মানে যখন আপনি বিধিতে লিখবেন, আমি একটু বলি, দুইটা ক্যাটাগরি আছে। আমি যদি তোকে বলি যে যোজনের বিপরীতক কোনটা, তখন সিম্পলি হচ্ছে যোজনের বিপরীতক বলতে আমরা বিধিটাকে বুঝবো, যোজনের বিপরীতক যে বিধি আছে সেই বিধিটা। তো যদিও বিপরীত রাশি বলা হয় আপনাকে যে এই রাশিটার বিপরীত রাশি কোনটা, তখন কিন্তু সেটা এর বিপরীত, যোজনের বিপরীত রাশি হচ্ছে মাইনাসে। কিন্তু যখন আমরা বিধি কথাটা উচ্চারণ করব তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে জিনিসটা, যেখানে বিপরীতক যে বিধিটা আছে সেই বিধিটার কথা বলা হয়েছে। বিধি কিন্তু এখানে হচ্ছে এর সাথে মাইনাস এ কে যোগ করে দেওয়া, এইটা শূন্য, এইটা হচ্ছে আমার বিধি। কিন্তু এই যোজনের বিপরীত রাশি হচ্ছে এটা। ঠিক আছে বুঝছি। প্রশ্নের উত্তর পাইছিস? জি ভাই। ওকে ফাইন। আমরা অনন্যতা জায়গায় চলে যাই। আনাফ আসিস কি? আনাফ? হ্যাঁ ভাই আসছি ভাই। আচ্ছা জি ভাই শোনাচ্ছেন? শুনতে পাচ্ছি। অনন্যতার কথার অর্থ কি জানিস? অনন্য কথার অর্থ অন্য কিছু থেকে ভিন্ন।
হ্যাঁ, সহজ কথা হচ্ছে মানে ওই এইরকম কথা বলা যেতে পারে যে সবার থেকে ভিন্ন, মানে সিম্পলি তোকে আমি বলতে পারি যে তুই পৃথিবীতে অনন্য, তোর মতো দ্বিতীয় কেউ নাই, একটাই। সহজ কথা, তুই পৃথিবীতে একটাই। এটা কি বুঝতে পারছিস? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখ অনন্যতা কি বলে। ধরে নে আমার এ বি সি তিনটা হচ্ছে বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। এখন আমি তোকে বললাম যে আমরা এইটা জানি, এবং যদি এইটা হয় যে এ ইকুয়ালস টু হচ্ছে আমার বি হয়, মানে দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা হচ্ছে এ বি সি, এটা হচ্ছে বাস্তব সংখ্যার ভিতরে অন্তর্ভুক্ত, এবং এ ইকুয়ালস টু বি, এটা হচ্ছে বি এর সমান। তাইলে আমরা এইটা লিখতে পারি যে এ প্লাস সি ইকুয়ালস টু হচ্ছে বি প্লাস সি। এইটা একটা কেস যোজনের ক্ষেত্রে, আর গুণনের ক্ষেত্রে লিখি আমরা হচ্ছে এসি ইকুয়ালস টু বিসি। এটা হচ্ছে গুণনের, এটা হচ্ছে আমার যোজনের, এটা হচ্ছে গুণনের। তোর মনে প্রশ্ন নিতে পারে যে ভাই ঠিকই তো আছে, এ এর সাথে আপনি বি কে যোগ করে দিলেন, সরি এ আর বি সমান আছে, দুই পাশেই আপনি সি যোগ করে দিয়েছেন, রেজাল্ট তো সেম হওয়ার কথা। ঘটনা হচ্ছে রেজাল্ট সেম হবে নাকি হবে না সেটা চিন্তা করার দরকার নাই, মনে রাখবি একটাই রেজাল্ট পাওয়া যাবে, একটার বেশি রেজাল্ট পাওয়া যাবে না। মানে সহজ কথা, আপনি দুইটা বাস্তব সংখ্যাকে যোগ করলে রেজাল্ট দিবে সে একটা, দুইটা বাস্তব সংখ্যাকে গুণ করলেও রেজাল্ট দিবে সে একটা। ব্যাপারটা কি ক্লিয়ার? জি ভাইয়া, বুঝতে পারছি। আনাফ রেসপন্স নাই। হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। জি স্যার। হ্যাঁ ভাইয়া, বুঝতে response পারছি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া, মানে মাইক এখানে গ্লিচ দিছে একরকম। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, একটু বুঝে এই এই ব্যাপারগুলো বুঝি ভালো করে, যে এ প্লাস সি আর বি প্লাস সি রেজাল্ট, এখানে কিন্তু রেজাল্ট সেম দিকে দিবে নাকি দিবে না সেই চিন্তার জায়গাটা পড়ে। প্রথম কথা হচ্ছে অনন্যতার কথা হচ্ছে, অনন্য কথার অর্থ কি একটাই, সহজ কথা হচ্ছে সেই একটাই রেজাল্ট দিবে। আমি তোকে সিম্পলি একটু বুঝাচ্ছি। ধরে নে আমার এখানে বাংলাদেশের 5 আর আমেরিকার 5, দুইটা 5কে আমি সমান বলতেছি, বাংলাদেশের 5 এবং আমেরিকার 5 দুইটা 5ই হচ্ছে সমান। এখন আমি বাংলাদেশের 5-এর সাথে আমেরিকার 2 যোগ, বাংলাদেশের 5-এর সাথে 2 যোগ করলাম, আর আমেরিকার 5-এর সাথে 2 যোগ করলাম। প্রশ্ন হচ্ছে দুইজন কি সেম রেজাল্ট দিবে কিনা। মানে তুই আসলে যদি বলি যে ভাই বাংলাদেশে এটা তো 7 হয়, আমেরিকাতে যে অন্য একটা সিস্টেম চলে গেছে, সেই সিস্টেমটা কি, যে ভাই আমার কথা কি শুনতেছিস? যেটা বলতেছিলাম, তো ঘটনা হচ্ছে দুই পাশে এই অংশটুকু সেম হতে হবে। এখানে যদি রেজাল্ট বাংলাদেশে যদি রেজাল্ট 7 হয়, ভাইয়া কথা তো স্পষ্ট আসতেছে না। কিন্তু বাংলাদেশে ভাইয়া কথা স্পষ্ট শোনা যায় না। এটা হচ্ছে একটা কেস। এখন তো মনে প্রশ্ন হতে পারে যে ভাই এটা তো সবসময় এমন হওয়ার কথা, সবসময় এমন হওয়ার কথা, যে কোনো অপারেটরের ক্ষেত্রে কিন্তু আমরা ভাইয়া কথা শোনা যাচ্ছে না। এই পাশে হচ্ছে tan inverse 1 নিছি, এই পাশে আমার tan inverse 1 নিছি। বাংলাদেশে আমরা পাই বাই 4 টাকে 10 কত ডিগ্রির ভ্যালু আসলে 1 হয়, এটা আমরা কম বেশি সবাই জানি যে 10 পাই বাই 4 এর ভ্যালু হচ্ছে 1 হয়। কারণটা কান্ট্রি সিনারিতে একটু সমস্যা হয়ে গেছে, ওরা কোন নিয়ে কাজ করে, বাংলাদেশে আমরা শুধু কোন নিয়ে কাজ করতেছি, এখানে হচ্ছে চিত্রকোণ নিয়ে ওরা কাজ করতেছে। তাহলে ওরা কিন্তু এটা চিন্তা করতেই পারে এটা পাই প্লাস পাই বাই 4, খেয়াল করো tan কিন্তু পাই প্লাস পাই বাই 4 এর ভ্যালু 1 হয়। দেন এটাও আমরা বলতে পারি যে শুধু পাই প্লাস পাই বাই 4 না, এখানে 2 পাই প্লাস পাই বাই 4, 3 পাই প্লাস পাই বাই 4, তারা কি ত্রিকোণমিতিক ব্যাপারটা খুব ভালো করে বুঝছি, চতুর্ভাগে ঘোরানোর মাধ্যমে যে আমরা কোণের মান নির্ণয় করতে পারতাম। তো ওই সিস্টেমটা যাদের ভালো করে জানা আছে তারা এই ব্যাপারটা খুব ভালোই বুঝতে পারছেন মনে হয়।
এটা পাই প্লাস পাই বাই 2 এর ভ্যালু 1 হবে, পাই বাই 2 এর ভ্যালু 1 হবে। আমাদের সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে সঠিক ধরে নেব যদি আমরা সূক্ষ্মকোণ নিয়ে চিন্তা করি, যদি সূক্ষ্মকোণ নিয়ে চিন্তা করি না, সূক্ষ্মকোণের বাইরে চিন্তা করি তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু 1 হবে এটা। তো এই ক্ষেত্রে যদি চিন্তা করে দেখো খুব ভালো করে, এই ক্ষেত্রে যদিও দুই পাশে সমান ডিগ্রি আছে কিন্তু আমরা নতুন একটা অংশ নিয়ে আসলাম, tan ইনভার্স নিয়ে আসলাম ত্রিকোণমিতির ক্ষেত্রে, কিন্তু সেটা কিন্তু সমান হলো। তো এখানে কিন্তু আসলে অন্যটা বিধান হয়, যেটা আপনি যদি একটা রাখেন তাহলে আসলে অসংখ্য পাঁচ। তো মনে রাখবেন বাস্তব সংখ্যা এই জিনিসটা মেনে চলে, যাতে বাস্তব সংখ্যাকে যদি যোগ করেন, যে বাস্তব সংখ্যাকে যদি আপনি ভাগ করেন বা গুণ করেন, তাহলে তারা একটাই রেজাল্ট দিবে, একটা বেশি রেজাল্ট দিবে না। তুলে ফেলেন আপনারা, আমি মুছে দিচ্ছি। কোনো কথা বুঝতে পারছি না, কথা শোনা যাচ্ছে না আপনার। আপনার কথা ভাইয়া না আপনার কথা শুনতে পাচ্ছি না, করতেছে। কিছুই শুনতে পাচ্ছি না ভাইয়া। তোর কথা আমি খুব অল্প করে শুনতে পাচ্ছি। ভাইয়া আপনার মাইকে একটু তোমরা কি আমার ঝামেলা কথা হচ্ছে। শুনতে পাচ্ছিস? এখন পাচ্ছি ভাইয়া, একটু একটু শোনা আগে যাচ্ছে। আগে একদমই পারা যাচ্ছিল না। আগে একদমই পারি নাই যখন আপনি 10 এর অঙ্কটা বুঝাইছিলেন। তোদের সাউন্ড আমি শুনতেছি না। ভাইয়া আচ্ছা, আমরা তো জুবাইর শুনতে একটু কথা বলতো ভাইয়া, জুবাইর। ভাইয়া ভাই কথা আপনার ঠিক মতো আসতেছিল না এতক্ষণ। আচ্ছা, তোদের কথা না খুব স্লো আসতেছে, খুবই স্লো। ভাইয়া বোধহয় আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আপনার ইন্টারনেটে প্রবলেম। আমার নেটে সমস্যা হওয়ার কোনো কারণ নাই, জানি না, আমি আমার নেটে সমস্যা হওয়ার কোনো কারণ দেখতেছি না। ভাই এদিকে আমাদের নেটওয়ার্ক ক্লিয়ার আছে। আপনি এখন ঠিক হয়ে গেছে। ভলিউম কমে গেল কেন? হ্যাঁ এখন ঠিক আছে তো। অনন্যতা তো স্যার ভাই আরেকবার বুঝান, মানে তখন বুঝতেই হ্যাঁ, পারিনি। এইবার তোদের সাউন্ড আমি শুনতে পাচ্ছি। জি ভাই, হালকা নেটের প্রবলেম ছিল। আচ্ছা, হয়তোবা। আচ্ছা, অনন্যতা ব্যাপারটা আরেকটু বুঝাবো, তাই তো? জি ভাই, ওটা মানে বুঝতেই পারিনি, একদম আওয়াজ ছাড়া পুরা। একসাথে খাই। আচ্ছা, পুরোটাই আওয়াজ আর আসছে। আচ্ছা, আমরা 7 নাম্বার বিধিটা দেখতেছি, সেটা হচ্ছে অনন্যতা। আমি মনে হয় ইয়াকে প্রশ্ন করছিলাম, আহনাফকে প্রশ্ন করছিলাম যে অনন্যতা ব্যাপারটা খুব ভালো বুঝি নাকি বুঝি না। তো এই ব্যাপারটা কি আমরা সবাই বুঝছি যে আমরা যদি বলছি একটা কথা যে এ বি এবং সি তিনটাই আসলে রিয়াল নাম্বারের সদস্য, তখন আমরা বলছিলাম যে এ ইকুয়ালস টু যদি বি হয় তাহলে আমরা লিখতে পারি এ প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি, এটা হচ্ছে যোজনের অনন্যতা। আর আমরা যদি এ ইনটু সি বলি আর বি ইনটু সি বলি, এটা দুইটা সমান হবে, অর্থাৎ রেজাল্ট দিবে একটাই, এটা হচ্ছে আমার গুণনের অনন্যতা। এটা কি বুঝছিলি? এতদূর পর্যন্ত ক্লিয়ার ছিল? জি ভাই, ভাইয়া বুঝতে পারছি একটু। এরপরেই বুঝলেন ভাইয়া ওই আমেরিকান পাঁচ ওইখানে যেই পাঁচ ছিল। আচ্ছা ফাইন, একটু খেয়াল করো। ধরে নে আমি বলতেছি এখানে বাংলাদেশি একটা 5 আছে, আমেরিকার 5 আছে, তুই কি বাংলাদেশের 5 কে আমেরিকার 5 এর সমান করবি? অবশ্যই ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া করবো। তাহলে আমি তোরে বাংলাদেশি 5 টাকা দিলে তুই আমার আমেরিকান 5 টাকা দিতে পারবি? না না ভাইয়া, ভাইয়া, আচ্ছা, 0.something দিতে পারবো। একটা কেস আছে, শোনা আগে ভালো করে একটু বোঝার চেষ্টা করি। সংখ্যার দিক থেকে আমি যদি সংখ্যা গণনার ক্ষেত্রে চিন্তা করি, তাহলে বাংলাদেশে আমরা 5 যেভাবে গণনা করি, আমেরিকাতেও ঠিক সেম ভাবেই 5 গণনা করা হয়। তাহলে আমরা যদি 1 2 3 4 5 চিন্তা করি, অর্থাৎ 5 জন আছে, এখানে 5 জন আছে, সেক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি, কিন্তু আমরা বাংলাদেশি 5 টাকাকে আমেরিকান $5 সমান বলতে পারি না। এটা একটা ব্যাপার। কিন্তু এইটা আমরা বুঝি যে বাংলাদেশি 5 এর সাথে যদি আমি 2 যোগ করি আর আমেরিকার 5 এর সাথে আমি যদি 2 যোগ করি, তাহলে দুই পাশে কিন্তু সেম রেজাল্ট আসে। সহজ কথা, এইখানে 2 যোগ করলে 7 হবে, এইখানে 2 যোগ করলে 7 হবে। আমেরিকার মানুষজন বলতে পারবে না যে না 5 আর 2 যোগ করলে আমাদের এখানে 9 হবে। এইরকম একটা সিস্টেম ভালো করে মাথার ভিতরে ঢুকায়নি। এটা হচ্ছে আমার অনন্যতা। সহজ কথা, সারা বিশ্বের একটা ইউনিক সিস্টেম, যেটাতে হচ্ছে আপনার যোগ করলে বাংলাদেশে যত হবে বিশ্বের যে কোনো কান্ট্রিতে সেই জিনিসটা হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার খেয়াল করুন, আমি তোদের যে ব্যাপারটা বলতেছিলাম, ধরে নে এই পাশে আমার আপনার স্ক্রিন ব্ল্যাক।
আপনার স্ক্রিন ব্ল্যাক ভাইয়া পুরো। অনেকে ডিসকানেক্ট হয়ে গেছি রে। হ্যালো, হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে ভাইয়া এখন। বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা জানেন আমার এখানে একটু নেটের সমস্যা করছে আর কি, একটু খেয়াল করি। যেটা বলতেছিলাম আর কি, যে বাংলাদেশে সহজ কথা, আমি এটা ওয়ান ধরতেছি, এটা ওয়ান ধরতেছি, তোদের জাস্ট এই আইডিয়াটা আমি দিতে চাই যে সবাই অনন্যতা বিধিটা মানে না। যেমন ধরেন এইখানে ওয়ান আছে, এইখানে ওয়ান আছে, তো আমি উভয় বসে না ট্যান ইনভার্স নিয়ে নিছি। ধরে নে আমরা বাংলাদেশে একটা সিস্টেম চালু করছি, এই সিস্টেমটাতে আমরা সবসময়ের জন্য ত্রিকোণমিতিক যে কোণগুলো আছে সেই কোণগুলোকে সূক্ষ্ম কোণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে চিন্তা করবো, এর বাইরে চিন্তা করবো না। কিন্তু বিশ্বে এমন একটা কান্ট্রি আছে যারা সূক্ষ্ম কোণ চিন্তা করে না, তারা সবসময় হচ্ছে স্থূল কোণ চিন্তা করে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা বলতেই পারি যে tan 45 ডিগ্রি ভ্যালু কিন্তু 1 হয়, tan 45 ডিগ্রি ভ্যালু 1। কিন্তু তোকে যদি বলা হয় যে আচ্ছা বলতো বাইরের যে একটা কান্ট্রি আছে তারা যেটা হচ্ছে স্থূলকোণ চিন্তা করে, তাদের ক্ষেত্রে কিন্তু এটা পাই প্লাস পাই/4 এর ভ্যালু কিন্তু 1 হয়। এবং তোরা খুব সম্ভবত এটা সবাই জানিস যে tan পাই প্লাস পাই/4 এটার একটা সিস্টেম ছিল, সেটা হচ্ছে আমরা ওই যে 90 ডিগ্রির জোর গুণিতক হইলে tan কে tan লিখি, তারপরে পাই/4 চতুর্ভাগের মাধ্যমে যে মানগুলা বের করি, এই মানগুলাতে কিন্তু সিম্পলি এটার মান 1 চলে আসে। তো শুধু এইটাতে শুধু এই মানটাতেই 1 আসে ব্যাপারটা এরকম না, tan অনেক কিছুতেই পারে, অনেক কোণের মানই 1 হতে পারে। অনেক কোণ বলতে কিরকম হতে পারে, যেমন 2 পাই প্লাস পাই/4 এর ভ্যালু 1 হতে পারে, যেমন 3 পাই প্লাস পাই/4 এর ভ্যালু 1 হতে পারে। সো এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি। এইখানে কিন্তু এরা একটা রেজাল্ট দিচ্ছে না, এরা অসংখ্য রেজাল্ট দিচ্ছে। খেয়াল করে দেখ, আগে কিন্তু আমরা 5 আর 2 কে যোগ করে দিয়ে 7 পাইছি, এইখানেও 7 এখানেও 7, এবং তুই সবসময় এটাকে 7ই বলবি। 7 ছাড়া নতুন কোনো রেজাল্ট, সহজ কথা, তুই দ্বিতীয় কোনো কথা বলবি না, তুই একটা কথাই বলবি যে অ্যান্সার 7 হবে। কিন্তু একটু খেয়াল করে দেখ, এই ক্ষেত্রে কিন্তু অনেকগুলো অ্যান্সার পাওয়া যাচ্ছে, একটা পাই/4 পাচ্ছি, একটা পাই প্লাস পাই/4 পাচ্ছি, একটা 2 পাই প্লাস পাই/4 পাচ্ছি, 3 পাই প্লাস পাই/4 পাচ্ছি। এরকম অসংখ্য কোণ হইতে পারে যে কোণগুলোর মান আসলে 1 হতে পারে। এই ক্ষেত্রে এটা অনন্যতা বিধিটা মানলো না, কিন্তু এই ক্ষেত্রে বাস্তব সংখ্যা যেটা, বাস্তব সংখ্যা হচ্ছে অনন্যতা বিধিটা মানে। বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে ভাই, ভাইকে মুছে দিব। মোসেন ভাইয়া, মোসেন। ওকে ভাই। আশা করি এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারছেন যে আমাদের আসলে বিধি বা স্বীকার্য বলতে আমরা কি বুঝি। বিধি বা স্বীকার্য হচ্ছে যেটা আমরা প্রমাণ ছাড়াই স্বীকার করে নেই, সহজ কথা সত্য বলে ধরে নেই। এর পরের স্টেপটা হচ্ছে আমরা 7টা স্বীকার্য শিখছি, এই 7টা স্বীকার্যের উপর ভিত্তি করে আমাদের অনেকগুলা অঙ্ক করতে হতে পারে হয়তোবা, সেই অঙ্কগুলো আমরা শিখবো। বাট আপাতত একটা জিনিস, তোদের এই স্বীকার্যটা কোন ক্ষেত্রে কাজে লাগে এই জিনিসটা সম্পর্কে একটা হালকা ধারণা আমি তোদের দিতে পারি। আহনাফ আসিস না, এটা আমার দিস। আচ্ছা, তোরা কি এই জিনিসটা জানিস 1/0 এটাকে আমরা কি বলি? অসংজ্ঞায়িত ভাইয়া, অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এটা কি কে না 0 বলছিস? বাই, হ্যাঁ আমি আহারা। হ্যাঁ বল। 0/0 উপরে 0 নিচে 1 থাকলে ভাই এটা অসংজ্ঞায়িত। 1/0 ভ্যালু উপরে 0 নিচে নিচে 1 1, থাকলে এটা অসংজ্ঞায়িত। ভাইয়া এটার মান তো 0 হবে। এই বান্দরের বান্দর, এটার মান 0 হবে। এইটাকে আমরা অসংজ্ঞায়িত বলি। আমরা 0 দিয়ে কাউকে ভাগ করতে পারি না, এরকম একটা কথা প্রচলিত আছে। হ্যালো আনন্দ, হ্যাঁ হ্যাঁ আমার কথা বুঝতে পারছিস? উপরে শূন্য থাকলে কোনো সমস্যা নাই, নিচে শূন্য থাকলে সমস্যা। আচ্ছা, এই অ্যানসারটা আমাকে কে দিছিস যে নিচে শূন্য থাকলে এটাকে অসংজ্ঞায়িত বলা হবে, এটা কে দিছিস? ভাইয়া আমি দিছিলাম বাঁধন মজুমদার। বাঁধন মজুমদার, এক্স্যাক্টলি। আচ্ছা বাঁধন মজুমদার, বাঁধন আমাকে বলতো কেন সেটা অসংজ্ঞায়িত? ভাইয়া 0 দিয়ে তো কোনো সংখ্যাকে ভাঙা যায় না, ভাগ করা যায় না তো 0 দিয়ে। এটা তোরে কে বলছে?
ভাইয়া এটা তো আমরা মাইনে আসছি পূর্ব থেকে যে 0 দিয়ে কোনো সংখ্যারে ভাগ করা যায় না। কেন? এত সংখ্যা থাকলে 0 কি দোষ করছে? ভাইয়া এটা আমি প্রমাণ বলতে পারবো না, এটা হচ্ছে একটা স্বীকার্য। আচ্ছা বুঝতে পারছি, এটা স্বীকার্য না, এটা বুঝে নে, এটা স্বীকার্য না। আমি তোকে এখন পর্যন্ত বাস্তব সংখ্যা স্বীকার্য শিখাইছি কয়টা? 7টা। 7টা স্বীকার্য শিখাইছি। এই ব্যাপারটা ভালো করে মাথায় রাখ। পুরা বাস্তব সংখ্যা বা সংখ্যা সিস্টেম যেটা আছে আর কি, রিয়াল নাম্বার যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটা এই 7টা স্বীকার্য মেইনটেইন করে। এই 7টা স্বীকার্য যদি মেইনটেইন না করে তাহলে সেটা রিয়াল নাম্বারের। তোকে একটা কথা বলি, আমি ধরে নে ইয়া দিয়ে কি বলা যায়, যে কোনো কিছুর ক্ষেত্রে ধরে নে তুই যদি ভাগ করতে না পারিস তাইলে কি তুই অসংজ্ঞায়িত বলবি? এইরকম আলোচনা তোকে কে বলছে? অসংজ্ঞায়িত কথাটার অর্থ কি আমাকে বলতো? সহজ কথা, সংজ্ঞা মানে নাই। ব্যাপারটা কি এরকম? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, যদি সে সংজ্ঞা মানে নাই তাহলে সংজ্ঞাটা কোনটা? কোন সংজ্ঞা সে মানে নাই? ভাইয়া বিভক্ত করা যায় যে সেই সংজ্ঞাটা সে মানে নাই। বিভক্ত করার সংজ্ঞা তোর এখন পর্যন্ত কে দিছে? ভাইয়া আপনি বলেন, আমি এটা বুঝেই বলতে পারবো না আপনাকে। আচ্ছা আমি বুঝতে পারছি, আমি তোর কথা বুঝতে পারছি। কেন তোকে প্রশ্নগুলা করতেছি একটু ভালো করে বুঝে নে। তোকে এই প্রশ্নগুলা করার উদ্দেশ্যটা হচ্ছে যে তোর যে ধারণাগুলো আছে সেই ধারণাগুলোর মধ্যে কিছুটা হইলেও সমস্যা আছে। একটু ভালো করে বুঝি। যখন আমরা কোনো কিছুকে অসংজ্ঞায়িত বলি, অসংজ্ঞায়িত বলার পিছনে রিজনটা হচ্ছে সিম্পল কথা, বাংলা ভাষায় এটা সিম্পলি বোঝা যাচ্ছে যে সে সংজ্ঞা মানে। এখন প্রশ্নটা হচ্ছে ভাই কোন সংজ্ঞা ছিল আগের থেকে যেটা সে মানে নেই? সংজ্ঞাটা হচ্ছে, আমি তোদের একটা কথা বলি, আমি একটা এক্সাম্পল দিই তাহলে বুঝতে পারবি। ধরে নেই তোর কি লগ সম্পর্কে ধারণা আছে? ভাইয়া আছে, আছে ভাইয়া। আচ্ছা বলতো লগ দিয়ে তুই কি করিস? ভাইয়া লগ দিয়া বড় বড় সংখ্যারে সহজভাবে উপস্থাপন করি। বাড়ি মাইরার মাথাটা ফাটাই দিই। এই ধারণা রাখস তুই লগ সম্পর্কে? আচ্ছা লগ দিয়ে কি করা হয়? বড় বড় সংখ্যাগুলোকে হচ্ছে সহজে মানে সহজে উপস্থাপন করিস। কেন বড় সংখ্যা বড়ভাবে উপস্থাপন করলে সমস্যা কি? মনে রাখবি সবসময়ের জন্য, যারা জানে না। জটিল হয়ে যাবে না ভাইয়া? হ্যাঁ বুঝি নাই। একটু জ্ঞান পাইকে যাবে না, জটিল হয়ে যাবে না সংখ্যাটা তাইলে? বড় না না সংখ্যা। না, আচ্ছা বুঝতে পারছি, এইরকম কোন সিস্টেম নাই। আবার বলতেছি, এরকম কোন সিস্টেম লগের ক্ষেত্রে নাই। লগের ক্ষেত্রে লগ জিনিসটা কি নির্দেশ করে সেটা একটু ভালো করে বুঝি। লগ জিনিসটা নির্দেশ করে হচ্ছে পাওয়ার। সহজ কথা, আপনি লগের মাধ্যমে কি বের করেন? পাওয়ার বের করেন, সূচক বের করেন। ব্যাপারটা কিরকম আমি তোকে একটু ক্লিয়ার করি। ধরে নে তোকে যদি আমি প্রশ্ন করি যে এটা তো বলতে পারি যে 2 টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু হচ্ছে 32, এটা বলি, জানিস না? জানি ভাইয়া। ওকে ফাইন। এখন যদি আমি তোকে প্রশ্ন করি যে বলতো ভাইয়া 2 এর পাওয়ার কত হইলে এর মান 32 হবে, তুই কি আমাকে অ্যানসার বলে দিতে পারিস? 2 এর পাওয়ার 5 হইলে ভাইয়া 32 হবে। এইবার তোকে সহজ একটা প্রশ্ন করি আমি। তোকে যদি আমি বলি বলতো 10 এর পাওয়ার কত হইলে এর মান 20 হবে? 10 এর পাওয়ার কত হইলে এর মান 20 হবে? চিন্তা ভাবনা করতেছিস কিছু? হ্যালো, পারবি? ভাইয়া বলেন আপনি। পারবি না তো? না। আচ্ছা ফাইন, এইটাই হচ্ছে লগের কাজ। তুই যেই কাজটা পারিস নাই সেটা লগ করে রেখেছিস, মানে লগ দিয়ে আমরা সেম কাজটাই করি। একটু ভালো করে বুঝি। তোকে যখন আমি বলি হচ্ছে 2 এর পাওয়ার কত হইলে এর মান 32 হবে, তখন তুই এই ব্যাপারটা কি বুঝতেছিস? লগ এর ভিত্তি হচ্ছে 2, এর ভিত্তি হচ্ছে আমার 2। আমরা জিনিসটাকে লিখি হচ্ছে এইভাবে, লগ 2 বেস 32, এটার রেজাল্টটা হচ্ছে 5। সহজ কথা, আপনি যখন লগ দিয়ে একটা ভ্যালু বের করেন তখন সেই ভ্যালুটা সবসময়ের জন্য এইটা নির্দেশ করে যে ভিত্তির পাওয়ার কত হইলে এর মান এইটা হবে। দ্যাট মিন্স এখন ভিত্তিতে কি আছে? 2 আছে না? সে এই প্রশ্নের উত্তর দিচ্ছে আমাকে যে 2 এর পাওয়ার কত হইলে এর মান 32 হবে, এবং আমরা দেখলাম যে 2 এর পাওয়ার 5 হইলে এর মান 32 হবে। এবং তোরা কিভাবে জিনিসটা কাজ করে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা কর। লগ যখন তুই দিচ্ছিস তখন ক্যালকুলেটরে এরকম একটা সিস্টেম দেওয়াই আছে যে সবসময়ের জন্য সে 2 টু দি পাওয়ার কিছু একটা লিখবে, 2 টু দি পাওয়ার 5 লিখলো।
এরপরে এই 5টাকে সে সামনে নিয়ে যায়, তোরা এই রুলসটা জানিস, এইটার মান তো 1 হয়ে যায়, তাহলে অবশ্যই অ্যান্সারটা আসলে 5 থেকে যায়। তাহলে মনে রাখবি সবসময়ের জন্য যে লগ দিয়ে আমরা আসলে সূচক বা পাওয়ার বের করি, এবং সেই পাওয়ারটা কিভাবে বের করি, সহজ কথা, আপনি যে ভিত্তিতে যে সংখ্যাটা দিচ্ছেন, আপনাকে প্রশ্ন করা হচ্ছে লগের ক্ষেত্রে সবসময়ের জন্য যে 2 এর পাওয়ার কত হইলে এর মান 32 হবে। আমি যদি জিনিসটাকে লিখি এইভাবে, লগ ধরে নে 5 বেস 125, তাহলে সে তোকে প্রশ্ন করতেছে যে 5 এর পাওয়ার কত হইলে এর মান 125 হবে, এবং আমরা কম বেশি সবাই জানি এটার অ্যান্সার হচ্ছে 3। এটা কি বুঝছিস? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ওকে ফাইন। এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, আমি এটা মুছে দিচ্ছি। ঘটনা হচ্ছে লগের ক্ষেত্রে আমরা এই জিনিসটা লিখি আসলে, ধরে নে আমি যদি তোকে এই কথাটা বলি যে a টু দি পাওয়ার n ইকুয়ালস টু যদি x হয়, তাহলে আমরা এই কথাটা তো বলতেই পারি যে a এর পাওয়ার n হইলে এর মান x হবে। সো জিনিসটাকে আমরা লগের ক্ষেত্রে লিখি হচ্ছে লগ a এর পাওয়ার জানতে চাইছি, এবং a এর পাওয়ার কত হইলে এর মান x হবে। সো এটাই আমরা লিখি হচ্ছে n। লগের সংজ্ঞাটাই দেওয়া হয়েছে এখান থেকে। এবং আরেকটা মজার ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে এইখানে এটা এনশিওর করা আছে, এটা 100% শিওর করা আছে যখন লগের সংজ্ঞাটা দেওয়া হয়েছে, এই সংজ্ঞাটার ভিতরে অবশ্যই x এর মানটা শূন্যের সমান হবে না, শূন্যের থেকে বড় হইতে হবে, এরকম একটা শর্ত দেওয়া ছিল। এর উপরে একটা শর্ত দেওয়া ছিল, এর উপরে শর্তটা দেওয়া ছিল হচ্ছে এর পাওয়ার গ্রেটার দেন 0 হবে, 0 থেকে বড় হবে, এবং এর মানটা কখনো 1 এর সমান হবে না, এইরকম শর্তটা শুরুতে দেওয়া ছিল। কেন দেওয়া ছিল সেটারও ব্যাখ্যা আছে, বাট এইটার ব্যাখ্যা দিতে যে আমি আসলে মানে অনেক লেন্দি হয়ে যাবে আর কি আজকে ক্লাসটা, সো এটা অন্য কোনো এক সময় আমরা শিখে নিব হয়তো, বা আপাতত শুধু এটা মাথায় রাখি এরকম একটা সংজ্ঞা দেওয়া ছিল। এবং তুই ক্যালকুলেটরে যদি কখনো লগ ধরে নে লগ -5 এর মান বের করতে চাইলে তুই বের করতে পারবি না, দেখবি যে লগ 0 এর মান বের করতে চাইলে তুই বের করতে পারবি না, এইরকম একটা ব্যাপার কিন্তু লগের মধ্যে আছে। তো সিম্পলি যে জিনিসটা আমরা বুঝতেছি কেন এটা নিচ্ছে না, কারণ লগের যে সংজ্ঞাটা দেওয়া ছিল, সংজ্ঞায় কিন্তু বলে দেওয়া ছিল যে আপনি এখানে তাদেরকে বসাইতে পারবেন যাদের মানটা শূন্যের থেকে বড় হবে, অর্থাৎ আপনি নেগেটিভ মানও বসাইতে পারবেন না, আপনি শূন্য বসাইতে পারবেন না। এই কারণে কিন্তু লগের ক্ষেত্রে আমরা 0 কিংবা নেগেটিভ কোনো ভ্যালু বের করতে পারি না, আমার সংজ্ঞার ভিতরে নাই যে আমি এখানে বসাইতে পারবো, যার কারণে এইটাকেও আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। কথা কি বুঝছি না বুঝি নাই? হ্যাঁ ভাইয়া বুঝছি। বুঝছিস? এবারে তোকে যে কথাটা আমি বলতেছি মুছে দিচ্ছি। ধরে নেই আমার এইখানে যে এইটাকে যে আমরা অসংজ্ঞায়িত বলতেছি, এটাকে অসংজ্ঞায়িত কেন বলতেছি, তাহলে অবশ্যই এখানে একটা সংজ্ঞা আছে, যে সংজ্ঞাটা সে মানে নেই। সংজ্ঞাগুলা কি কি মনে রাখবি, বাস্তব সংখ্যার সংজ্ঞা হচ্ছে তাদের স্বীকার্যগুলা, যদি কখনো স্বীকার্যগুলা না মানে তখন সেগুলাকে আমরা অসংজ্ঞায়িত বলছি। আবার কথাটা বলতেছি, যদি কখনো আমরা যে স্বীকার্যগুলা শিখলাম মাত্র সেই স্বীকার্যগুলা বাস্তব সংখ্যার মধ্যে কেউ না মানে, তার মানে সেটা আসলে সংজ্ঞা মানলো না, দেখুন সেটা হচ্ছে অসংজ্ঞায়িত, সংজ্ঞাকে মানে নাই, ওই সংজ্ঞার মধ্যে পড়ে নাই, বাস্তব সংখ্যার যে সংজ্ঞা আছে সেই সংজ্ঞার মধ্যে পড়ে নাই। এবং বাস্তব সংখ্যার সংজ্ঞার ভিতরে আমরা তাদেরকেই ইনক্লুড করে ফেলছি, কোন কোন জিনিসগুলো সংজ্ঞার ভিতরে ইনক্লুড, এই যে স্বীকার্যগুলো আছে এই স্বীকার্যগুলোকে আমরা সংজ্ঞার ভিতরে ইনক্লুড করে ফেলছি। মানে সহজ কথা, তাদেরকে বাস্তব সংখ্যা হইতে হইলে ওই যে স্বীকার্যগুলো আছে ওই স্বীকার্যগুলোকে মানতেই হবে। এখন প্রশ্ন হচ্ছে, একটু খেয়াল করে এই জিনিসটা একটু ভালো করে বুঝি, 1/0 কে আমরা অসংজ্ঞায়িত বলবো। কেন অসংজ্ঞায়িত বলতেছি তার পিছনে রিজনটা হচ্ছে, খেয়াল করে দেখ আমরা কিছুক্ষণ আগেই একটা বিধি শিখছি যেটার নাম হচ্ছে অনন্যতা বিধি, এবং অনন্যতা বিধির মধ্যে একটা কথা ছিল যে দুইটা বাস্তব সংখ্যাকে আপনি যদি গুণ করেন তাহলে সেম রেজাল্ট দিবে। যারা গুণের ক্ষেত্রে যে রুলসটা মানা হয় ভাগের ক্ষেত্রেও সেম জিনিসটা, গুণ যে জিনিসটা মানবে ভাগের ক্ষেত্রে সেম জিনিসটা মানিয়ে আনবে। ধরে নে আমি যদি তোকে বলি 2 × 2 মানে হচ্ছে 4, এটা কিন্তু গুণের ক্ষেত্রে। খেয়াল করে দেখ 2 × 1/2 এটা কিন্তু আসলে 2 কে 2 দিয়ে ভাগ করা, কিন্তু আমরা কিন্তু এটা বলতেই পারি যে 2 কে আমরা 1/2 দিয়ে ভাগ করতেছি, 1/2 দিয়ে ভাগ করতেছি, আর উল্টাপাল্টা কথা বলতেছি, শুনি তো ভালো। আমরা যখন 2/3 বলি, 2 × 1/2 বলি, তখন কিন্তু আমরা এটা ভাগের মাধ্যমে বলতে পারি যে 2 কে আমরা 2 দিয়ে ভাগ করতেছি। আবার এই জিনিসটাও আমরা বলতে পারি যে আমরা 2 কে 1/2 দিয়ে গুণ করতেছি, 1/2 বলা উচিত না, আসলে 1/2 দিয়ে গুণ করতেছি। ব্যাপারটা কি ক্লিয়ার? এইবার একটা জিনিস খেয়াল করে দেখ, এইটা যেহেতু আমার বাস্তব সংখ্যা, 1 ও একটা বাস্তব সংখ্যা এবং 0 একটা বাস্তব সংখ্যা, তাহলে হিসাব অনুসারে এই দুইটা বাস্তব সংখ্যার ভাগফলের রেজাল্ট কিন্তু একটা আসা উচিত। কোনো কারণে যদি সেটা একটার বেশি আসে
তখন সেটা কিন্তু আমার সংজ্ঞার মধ্যে পড়বে না, সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই ব্যাপারটা কি বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। আমার চাচ্ছিলাম তুই বুঝতে পারছিস যে কোথায় সংজ্ঞাটা সমস্যা। এখন আমি আজকে আর এটা নিয়ে ডিটেইলসে আলোচনায় যাচ্ছি না, শুধু তোকে এতটুকু কথা বলে দিতে পারি আমি যে এদের দুইজনের ভাগফলের রেজাল্ট সাধারণত দুইটা হওয়ার চান্স থাকে, একটা হচ্ছে প্লাস ইনফিনিটি আর একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি। ঘটনা হচ্ছে 1/0। অনেক ক্ষেত্রেই তোরা এই কাজটা করবি হয়তো বা কিছুদিন পরে, যখন কি বলা যায় ডিফারেন্সিয়েশন শুরু করবি, ওই ক্ষেত্রে কিন্তু তোর হচ্ছে ইনফিনিটি জায়গায় 1/0 বসাবি। সো এই ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করি যে আমরা যদি 1 কে 0 দিয়ে ভাগ করে দেই তাহলে এখানে আসলে দুইটা রেজাল্ট পাওয়া যাবে, একটা প্লাস ইনফিনিটি একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, দুইটা রেজাল্ট পাওয়া যাওয়ার চান্স থাকে। যার কারণে সেটা যে সংজ্ঞাটা ছিল যে এদের দুজনের ভাগফলের রেজাল্ট একটা হবে, এই সংজ্ঞাটা এই ক্ষেত্রে মানা হইল না, যার কারণে এটাকে আমরা বলতেছি হচ্ছে অসংজ্ঞায়িত। ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? ভাইয়া প্লাস ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি আসবে কিভাবে? এইটা একটা প্রশ্ন। হ্যাঁ, এইটা একটা প্রশ্ন করতে পারে যে ভাই প্লাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি কিভাবে আসে। সবাই কি এটা জানতে চাই? জি ভাইয়া। কটা বাজে? 3:51 বাজে ভাইয়া। 3:51 বাজে। আমাদের ক্লাস কি 1.5 ঘন্টা হয়ে গেছে? আচ্ছা যাই হোক, যেহেতু প্রশ্নটার অ্যান্সার জানতে চাইছিস আমি একটু দিয়ে দিচ্ছি খুব অল্প সময়ের জন্য। হ্যাঁ, সবাই একটু চুপ থাকিস। এবং কে কথা বলতেছিলি যেন এখন রানিং? ভাইয়া আমি বলতেছি। তুইটা কেডা? বাঁধন। ওকে ঠিক আছে বাঁধন, একটু ভালো করে বোঝার চেষ্টা কর। ধরে নি আমি একটু স্মুথলি বুঝবি আর কি। ধরে নি আমি তোকে বলতেছি যে 1/0 এইটার মান আমি বের করতে চাই, আমার টার্গেট হচ্ছে আমরা 1/0 এর ভ্যালু বের করতে যাব। সহজ কথা, দুইটা সংখ্যাকে আমরা ভাগ করতেছি। খেয়াল করে দেখ, আমি যদি তোকে 6 কে 3 দিয়ে ভাগ করতে বলি তুই কিন্তু সরাসরি বলে দিতে পারিস ভাই এটার অ্যান্সার 2। এটার অ্যান্সার কেমনে তুই 2 পাইছিস? এটা একটা কাজ করতেছিস যে তুই যখন ভাগ করিস সেই ভাগ কিন্তু একটা প্রশ্নের উত্তর দেয়। প্রশ্নটা কি আমি খুব শর্টকাটে বলতেছি, আমি অন্য সময় হলে অনেক, যেহেতু সময় চলে গেছে আমি একটু হালকা করে বলি। ভাগ করার অর্থই কিন্তু হচ্ছে আপনি এখানেও একটা প্রশ্নের উত্তর খুঁজতেছেন। সেটা কি? সেটা হচ্ছে যাকে দিয়ে ভাগ করতেছেন, আপনি 3 কে দিয়ে ভাগ করতেছেন, তার মানে হচ্ছে 3 এর সাথে কত গুণ করলে এর মান 6 হবে। প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনি যখন ভাগ করতেছেন তখন একটা প্রশ্নের উত্তর খুঁজতেছেন, সেটা হচ্ছে হরের সাথে কত গুণ করলে লব পাওয়া যাবে। দ্যাট মিন্স 3 এর সাথে কত গুণ করলে এর মান 6 হবে। আমি সিম্পলি বুঝতে পারি যে 3 এর সাথে 2 গুণ করলে এর মান 6 হবে। এখন আমি যদি তোকে বলি আচ্ছা বলতো 6 কে তুই যদি 0 দিয়ে ভাগ করিস, তার মানে সে প্রশ্নের উত্তর জানতে চায় তোর কাছে যে 6 এর সাথে কত গুণ, সরি 6 না 0 এর সাথে কত গুণ করলে এর মান 6 হবে। বা এটা যদি না বুঝে থাকিস এইটা বোঝার চেষ্টা কর। ধরে আমি তোকে বলতেছি 6/3, এটাকে কিন্তু উপরে আমরা 3 ইনটু 2/3 এইটা লিখতে পারি। এই 3 আমি কেটে দিলাম, তাহলে কিন্তু আমার 2 থেকে যায়। তাহলে তুই খেয়াল করে দেখ, তুই যদি 6/0 জানতে চাইস তাহলে কিন্তু তোকে অবশ্যই 0 ইনটু কিছু একটা /0, এই 0 কাটতে পারবো নাকি পারবো না সেটা নিয়েও একটা প্রশ্ন আছে, সেটাতে পরে আসতেছি। কিন্তু আমাকে এইরকম একটা আইডিয়া দরকার যেটা হচ্ছে 0 এর সাথে এমন একটা সংখ্যা যে সংখ্যাটাকে গুণ করলে 6 হবে। তুই আমাকে বলতে পারিস যে 0 বাঁধন, তুই কি আমাকে বলতে পারিস যে 0 এর সাথে কত গুণ করলে এর মান 6 হবে? ভাইয়া এটা পারবো না। পারবি না ভাইয়া পারবো না। ওকে ফাইন। তাহলে এইবার ধরে নে আমি যদি তোদেরকে একটা কথা বলি যে খবরদার বাঁধন তুই কিন্তু এই কাজ করতে যাস না, তোরে দিয়ে এই কাজ হবে না, দেখবি তোর মনে কিন্তু জিদ চলে আসবে যে ভাই আপনি এত বড় কথা আমাকে বললেন, আমি আপনাকে করে দেখাবো। তো সিম্পলি আমি এই ঘটনার পরে আমি তোকে বলছি যে বাঁধন তুই না মানে 0 দিয়ে কাউরে ভাগ করার চেষ্টা করিস না, তুই 0 দিয়ে ভাগ করতে পারবি না, তোরে দিয়ে কাজ হবে না। আসলে এটা কাজ কাউকে দিয়ে হবে না, কিন্তু তোর মনে জিদ ছাড়ছে, তুই যে কোনো ভাবেই হোক না কেন একটা সিস্টেম বের করার চেষ্টা করছিস যে সিস্টেমের মাধ্যমে তুই 0 দিয়ে কাউকে ভাগ করতে পারিস। এখন একটা জিনিস খেয়াল করে দেখ সিস্টেমটা কি। আসলে আমরা মানটা বের করতে চাই 1/0, আমরা একটা ফাংশন চিন্তা করতেছি। ফাংশনটা সম্পর্কে তোর ধারণা থাকার কথা। ফাংশন অফ x ইকুয়ালস টু আমি ধরে নিচ্ছি 1/x। এখন বাঁধন আমাকে বলতো যে 1/ফাংশন অফ x ইকুয়ালস টু যদি 1/x হয়
তাহলে কোনো কারণে যদি বা কোনো না কোনো ভাবে যদি আমি এক্স এর মানটা শূন্য বসাইতে পারি, তাইলে কি আমরা পুরো ফাংশনের যে মানটা পাবো তার মানে কি 1/x এর মান 1/x এর জায়গায় যদি আমি 0 বসাই দিতে পারতাম, তাইলে কিন্তু এই পুরো ফাংশনের মানটাই কিন্তু আমার 1/0 এর মানটা নির্দেশ করতেছে। এটা কি বুঝছিস বাঁধন? হ্যাঁ বুঝছিস? হ্যাঁ ভাইয়া বুঝছি। ওকে ফাইন। এবার একটু খেয়াল করে দেখ, যেহেতু আমরা বুঝলাম যে এখানে আমরা x এর মানটা শূন্য বসাইতে পারি না, তোকে খুব সিম্পল একটা কথা বলি আমি, ধরে নে আমি তোরে বলে দিছি ওইখানে একটা কূপ আছে বা কুয়া আছে, এই কুয়ার মধ্যে তোরা কেউ যাবি না, আমি চাইতে নিষেধ করতেছি আর কি, সহজ কথা, যে ওই কূপের কাছে কেউ যাবি না। এই কথাটা শোনার সাথে সাথে বিশ্বাস কর আমি যখন চলে যাব এবং আমাদের কমন সেন্স যেটা বলে যে সবাই দৌড় দিয়ে কূপের কাছে যাবে। কেন যাবে? যে ভাইয়া আমি পরে যাব নাকি যাব না সেটা জানি না, কিন্তু কেন যাইতে নিষেধ করছেন ওইটাকে দেখে আসতে হবে আমার। কথা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া কথা ক্লিয়ার। ওকে ফাইন। এখন একটু খেয়াল করে দেখ, ধরেন আমি যখন কূপের কাছে যাচ্ছি না, আমি কিন্তু কূপের কাছে মানে কূপের ভিতরে যাব না, কিন্তু কূপের ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই, কিন্তু আমি খুব কাছে থেকে দেখার চেষ্টা করবো, একটু কাছে যাব দেখবো কি আছে, একটু কাছে যাব দেখবো কি আছে, এইরকম যতটা কাছে যাব এবং যখন আমি বুঝতে পারবো যে ঘটনাটা কি, তারপরে কিন্তু আমি এখান থেকে চলে আসবো। এটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন। এবার একটু খেয়াল করে দেখ, ধরে নে আমি বলতেছি এখানে কূপটা হচ্ছে শূন্য, আমি শূন্য বসাইতে পারি না, কিন্তু আমি শূন্যের খুব কাছে যাব, কাছে গিয়ে দেখার চেষ্টা করব কি ঘটনা ঘটতেছে। যখন আমি বুঝতে পারবো যে ঘটনাটা এরকম, তখন আমি এখান থেকে সরে আসবো। সিম্পল কথা। এখন ধরে নে আমি এই কথাটা বলতেছি যে আমরা শূন্যের কাছাকাছি যাব, তাহলে শূন্যের কাছাকাছি যাওয়া মানে হচ্ছে আমরা মানটা কমাবো, কমাইতে 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 ধরে নে একবার আমি বসাচ্ছি 0.1, আমরা কিন্তু শূন্যের কাছে গেছি। আবার যদি আমি 0.001 বসাইছি, তখন কিন্তু আমি শূন্যের কাছে গেছি। আবার যখন আমি 0.00001 বসাচ্ছি, তখন আমি শূন্যের কাছে গেছি। আমি কাছে গেছি কিন্তু শূন্যে যাইনি, এটা ভালো করে বুঝছি। তাহলে একটু খেয়াল করে দেখ, আমরা শূন্যের কাছে যাওয়া বলতে যেটা বুঝতেছি, মানটাকে এক্স এর মানটাকে ধীরে ধীরে কমাচ্ছি। তাহলে যখন আমি এক্স এর মানটাকে ধীরে ধীরে কমাচ্ছি, কমাইতে 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 এই কিন্তু শূন্যের খুব কাছাকাছি যাচ্ছে, তখন একটু খেয়াল করে দেখি ফাংশন অফ এক্স, দ্যাট মিন্স ফাংশন অফ এক্স বলতে আমরা 1/0 এর মানটা এইখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করি। দ্যাট মিন্স এইখানে কিন্তু আমার ফাংশন অফ এক্স এর যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু 1/0 এর ভ্যালুটা রিপ্রেজেন্ট করবে। একটু খেয়াল করে 0.1 যদি ফাংশন অফ 0.1 বসাই, ফাংশন অফ 0.1, তখন কিন্তু এটা 1/0.1 থাকতেছে এবং এটা কিন্তু অ্যানসার দিচ্ছে 10। আমি যখন ফাংশন অফ 0.001 বসাচ্ছি, তখন 1/0.001 বসাচ্ছি, এটা কিন্তু হচ্ছে 1000 দিচ্ছে। আমি যখন ফাংশন অফ 0.00001 বসাচ্ছি, তখন দেখ 1 2 3 4 5, তার মানে হচ্ছে 1 দিয়ে 1 2 3 4 5টা শূন্য পাচ্ছি। খেয়াল করে দেখ, আমি যতই শূন্যের কাছে যাচ্ছি, শূন্যের কাছে যাওয়া একটা প্রসেস হচ্ছে কিন্তু যে পয়েন্টের পরে শূন্যের সংখ্যা বাড়ানো। আমি যতই শূন্যের সংখ্যা বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো বাড়াইতে থাকবো, খেয়াল করে দেখ এই দিক থেকে কিন্তু মানটা ধীরে 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 বাড়তেছে, টোটাল ফাংশনের মানটা বাড়তেছে। তার মানে আমরা কিন্তু এই কথাটা বলতেই পারি যে আমি যতই শূন্যের কাছাকাছি যাচ্ছি, এখানে শূন্যের সংখ্যা বাড়তেছে, মানটা না ধীরে ধীরে অনেক বড় হচ্ছে। কার মানটা? ফাংশন অফ এক্স এর মানটা। কার মানটা? 1/0 এর মানটা। কথা কি ক্লিয়ার? মানে 1/0 সরাসরি রিপ্রেজেন্ট করতেছে না, কিন্তু আমরা যাকে 1/0 এর মান হিসাবে চিন্তা করতেছি তার মানটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে এটা কি বুঝতেছিস যে যদি তুই শূন্যের সংখ্যা এখানে বাড়াইতে থাকিস বাড়াইতে থাকিস বাড়াইতে থাকিস বাড়াইতে থাকিস বাড়াইতে থাকিস, অনেকগুলা শূন্য দেওয়ার পরেও যদি তুই একটা 1 দিস, সেটাকে কিন্তু শূন্য বলবি না, শূন্যের খুব কাছাকাছি বলবি এবং তুই বুঝতেছিস মানটা অনেক 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 বড় হবে। সো আমরা এটা বুঝতেছি যে যখন আমরা শূন্য থেকে একটু শূন্যের খুব কাছাকাছি যাওয়ার চেষ্টা করতেছি, তখন কিন্তু মানটা অনেক 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 বড় হচ্ছে। এই অনেক 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 বড় মানটাকে কিন্তু আমরা প্লাস ইনফিনিটি বলি। তাহলে এটা সম্পর্কে তুই একটা আইডিয়া পেয়ে গেলি যে 1/0 এর একটা মান, সেই মানটা কত হবে আমি জানি না, কিন্তু সেটা অনেক 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 বড় হবে, এটা প্লাস ইনফিনিটি হতে। এবার তো খেয়াল করে দেখ, আমি না শূন্যের কাছে কিন্তু এই দিক থেকে গেছি, মানে প্লাসের দিক থেকে শূন্যের কাছে গেছি। এবার আমি মাইনাসের দিক থেকে শূন্যের কাছে যাই, আমি না এই দিক দিয়ে শূন্যের কাছাকাছি যাইতে চাই। খেয়াল করে দেখ, যখন আমি এই দিক থেকে শূন্যের কাছে গেছি, তখন কিন্তু শূন্যের থেকে সামান্য একটু বড় মান বসেছি। এবার যখন আমি এই দিক থেকে শূন্যের কাছে যাচ্ছি,
তখন কিন্তু আমি শূন্যের সামান্য একটু ছোট মান বসাচ্ছি। আবারও বলছি ভালো করে, শূন্যের থেকে সামান্য একটু ছোট মান বসাচ্ছি। এই যে শূন্যের থেকে সামান্য একটু ছোট মান কিন্তু আমার নেগেটিভ মান। তো যখন আমি শূন্যের থেকে সামান্য একটু ছোট মান দ্যাট মিন্স নেগেটিভ মান বসাচ্ছি, তখন আগের মানগুলাই আমি চিন্তা করতে পারি যে না, এইখানে যেমন 0.1 ছিল, তাহলে এই পাশে 0.1 আছে, এই পাশে যেমন 0.00001 ছিল, এই পাশে 0.001 আছে। তো আমি কিন্তু এই দিক থেকে যেভাবে গেছি এই দিক থেকে ঠিক সেম ভাবে যাচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে এইবার কিন্তু মানের সামনে মাইনাস আছে। তাহলে একটু খেয়াল করে দেখ, আগে যেখানে এইরকমটা চিন্তা করছিলি শুধু মানটা প্লাস আসছিল, এখন কিন্তু সেই মানটাই আর প্লাস আসতেছে না, এখন সেই মানটাই মাইনাস আসতেছে। তাহলে কি আমি বলতে পারি যে এই দিক থেকে যখন আমি শূন্যের কাছে যাচ্ছি, তখন এইবার আমি না মাইনাস ইনফিনিটি পাচ্ছি। বাঁধন এতটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, বুঝতে পারছি। মাথার ভিতরে ঢুকছে ভালো করে? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, তাহলে তোকে আমি বলতে পারি যে ভাইয়া 1/0 এর মান কত? ভাই 1/0 এর মান বলা আমার পক্ষে সম্ভব না, এটা কত আমি জানি না। কিন্তু তোকে যদি আমি বলি যে 1/0 এর মানটা কত হওয়ার চান্স আছে, তাহলে এটা প্লাস ইনফিনিটি হইতে পারে অথবা মাইনাস ইনফিনিটি হইতে পারে। যেহেতু সে দুই ধরনের কথা বলতেছে, ধরে নে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই, তোকে আমি এক জায়গায় পাঠাইছি, এক রাস্তা দিয়ে পাঠাইছি, আহনাফকে অন্য একটা রাস্তা দিয়ে পাঠাইছি, তোরা মানে একই জিনিসের রেজাল্ট আনতে বলছি তোদেরকে। সহজ কথা, একটা গাছ আছে, সেই গাছের আমি কাছে যাইতে বলছি, ওই গাছের আচার আচরণ কেমন আমি সেটা তোদের বলতে বলছি। এখন দেখা গেছে আহনাফ এসে আমাকে বলতেছে যে ভাই ওই গাছের আচরণ খুব খারাপ, খুবই খারাপ, বিশ্রী গাছ, এই গাছ দিয়ে কোনো উপকার হবে না, এই হবে না, ওই হবে না। কিন্তু তুই এসে আমাকে আমার উল্টা কথা বলছিস যে ভাই খুবই ভালো গাছ, এই গাছের ফলও ভালো এবং গাছটাও অনেক উপকারী, এই ওই এই কথা বলতেছিস। খেয়াল করে দেখ, আমার কিন্তু কিছুই বলতে হবে না, তোরা দুজন মারামারি শুরু করবি নিজেদের অবস্থানটাকে পাকাপোক্ত করার জন্য। এটা কি বুঝছিস? হ্যাঁ ভাইয়া বুঝছি। তাহলে আমরা সিদ্ধান্ত নিতে পারতেছি না যে 1/0 এর মানটা কিন্তু কত হবে, এক্স্যাক্টলি প্লাস ইনফিনিটি অথবা মাইনাস ইনফিনিটি, দুইটাই হইতে পারে। যেহেতু তারা দুইটার বাস্তব সংখ্যার ভাগফল একটা আসলো না, একের বেশি আসলো। সহজ কথা, এই ক্ষেত্রে আমরা বললাম যে বাস্তব সংখ্যার যে সংজ্ঞা ছিল, দ্যাট মিন্স যে স্বীকার্যটা ছিল, সেই স্বীকার্যটাকে মানে নাই, তার মানে সেটা হচ্ছে অসংজ্ঞায়িত। ব্যাপারটা কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া ক্লিয়ার, এখন পুরোপুরি বুঝছি। বুঝছি। আমি এইবার প্রত্যেকের কাছ থেকে একটু রেসপন্স জানতে চাই। সানরাইজ কোচিং সেন্টার ফার্মগেট, এটা এনার কাছে রেসপন্স জানার কিছু নাই, আমি আন্তরিকভাবে দুঃখিত। কেন ভাই, আমি এতক্ষণ ক্লাস করলাম। আচ্ছা, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন ঠিক মতো? হ্যাঁ হ্যাঁ, শূন্যের যে কত দাম এটা বুঝতে পারছি আজকে। আচ্ছা, আনাফ বুঝতে পারছিস না ভাইয়া ক্লাস শুরু থেকে? জি ভাই বুঝতে পারছি। বাঁধন মজুমদার? বুঝতে পারছি ভাইয়া, বুঝতে পারছি। ওকে ফাইন। এশা বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া বুঝতে পারছি। ক্লাসে কোথাও সমস্যা হয়েছে? নো প্রবলেম ভাই। ওকে ফাইন। আমি একজনের নাম দেখতেছি, গ্যালাক্সি J7 ডুও। হ্যালো, আপনার নাম কি? গ্যালাক্সি J7 ডুও, এই সেট দিয়ে যিনি ইন করছেন জানি না, ফাইন। উনি একটা এসএমএস দিছে ভাই, এসএমএসটা দেখে বলবেন কি কি এসএমএস দিছে? টিটু ভাই? ফাহাদ নাম লিখছে। হ্যাঁ, ফাহাদ নাম লিখছে। ফাহাদ 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 কি বুঝতে পারছেন ভাই আপনি? আচ্ছা যাই হোক, আমি জুবাইরের কাছ থেকে জানতে চাচ্ছি, জুবাইর বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া বুঝতে পারছি সব। ওকে ফাইন। এটা হচ্ছে জুথিকা আছে মনে হয় একজন, জুথিকা বুঝতে পারছেন আপনি? আচ্ছা ফাইন, আশা করি সবাই বুঝতে পারছেন। কেয়া আছেন? কেয়া কি বুঝতে পারছেন? ওকে ফাইন। মুই বুঝতে পারছিস? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, Oppo 1201, আবারও বলতেছি Oppo 1201 বুঝতে পারছেন?
জানি না। বুঝতে পারছি। এ তুই নাম চেঞ্জ করস নাকি? করব আচ্ছা ঠিক আছে, অপনাম শুনতে ভালো লাগে। জানি না না ভাই, আসলে তোরে- আমি আসলে অন্য ফোন দিয়ে করতাম, তো আজকে নতুন ফোন, এই ফোনে আমার নাম সেট করা নেই, ওইটাতে আমার নাম সেট করা আছে তাফিম। আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি। আর নিশি কি বুঝতে পারছিস? নিশি কোনো রেসপন্স নাই। আর শামসুল বুঝতে পারছেন, নিশি কথা শুনতে পাইছি আমি। আরেকজন আছে হচ্ছে শামসুল সিয়াম, সরি শামসুল তো না, সামিউল সিয়াম। জি জি ভাইয়া বুঝতে পেরেছি। ওকে ফাইন। সুপ্ত বুঝতে পারছেন? ঠিক আছে, ধরে নিচ্ছি সবাই বুঝতে পারছেন। টিটু ভাই কি বুঝতে পারছেন কিনা জানি না। টিটু ভাই হ্যাঁ, টিটু ভাই পুরোটাই ঠিক আছে। বুঝছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ক্লাসটা মনে হয় একটু বেশি সময় হয়ে গেছে, জানি না কত সময় ক্লাস ডিউরেশন ভাইয়া? 1 ঘন্টা? 1 ঘন্টা, হ্যাঁ। আচ্ছা, এখানে মোটামুটি হচ্ছে যতটুকু বুঝতেছি আমি, মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টা হয়ে গেছে। যাই হোক, ক্লাসটা নিয়েও ভালো লাগছে, তোদের রেসপন্স ভালো ছিল, যারা যারা কথা বলছি আর কি, ভালো লাগছে, এবং আশা করি সবাই আপনারা খুব ভালো বুঝতে পারছেন। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট কোন ক্লাসে। ভালো থাকবে সবাই, আল্লাহ অবশ্যই। হাফেজ। আপনিও ভালো থাকেন ভাইয়া। ওকে টিটু ভাই, ক্লাস নেওয়ার হ্যাঁ। জন্য। ভাই 4টার দিকে না ফিজিক্স শুরু হওয়ার কথা ছিল? 4টা না, 4:30টায়। 4:30? ও আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, সবাই লাইনে চলে আসো, একটু চাটা খেয়ে চলে আসো। আচ্ছা ভাইয়া। ভাই রাখলাম, হ্যাঁ আচ্ছা, আলামিন ভাই, ভাই। তো ভালো থাকেন দাদা। ঠিক আছে, দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর ইনশাআল্লাহ ভাই আরেকটা নেক্সট কথা, ক্লাসে। আমি একটু ফোন দিচ্ছি, রিসিভ করা যাবে কি আপনাকে? হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ রিসিভ করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওকে। কেটে দিচ্ছি।